দাঁড়ান আগে তো স্টার্ট। ওকে, হ্যালো স্টুডেন্ট, কেমন আছি আমরা সবাই? আমরা চলে আসলাম আজকে আমাদের রক্ত সংবহনের মাস্টার ক্লাস 2 নিয়ে। তোমরা গত ক্লাসে দেখছো যে আমরা হার্টের ভিতরের যে ব্যাপারগুলা, লাইক হৃৎপিণ্ডের ভিতরে কিভাবে রক্ত সংবহন হয়, এই ব্যাপারগুলো তোমাদের খুব সুন্দর করে শিখিয়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী সিকোয়েন্স অনুসারেই ক্লাসগুলো সাজাইছি, যাতে তোমার ওই টপিকের সাথে মিল রেখেই তুমি আগাইতে পারো। আমাদের ভিডিও অডিও সব কিছু সুন্দর আছে কিনা জানাও, তুমি সুন্দর করে দেখতে পাচ্ছ কিনা, এবং বই খাতা নিয়ে একটু খাতা কলম নিয়ে বসে পড়ি। যেহেতু আমরা গদবাঁধা মুখস্থ করি না, তোমাদের সুন্দর করে একটু গুছিয়ে দিই, লিখিয়ে দিই। সো তোমরা একটু যদি সুন্দর করে অল্প করে লিখে ফেলতে পারো, তাহলে এত বড় একটা চ্যাপ্টার কিন্তু তোমার আয়ত্তে থাকবে। সো দেখি ইতিমধ্যে তোমরা কে কে জয়েন হয়েছো, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এবং কলেজের গ্রুপগুলোতে একটু সবাই শেয়ার করে দাও, যাতে সবাই জয়েন হইতে পারে। অনেকেই লাইভ ক্লাস করতে চায়, বাট জানতে পারে না সময় মতো, হয়তো পরে এসে বলে যে লাইভটা করতে পারি নাই, পরে দেখা যাচ্ছে তাকে আমরা ভিডিও রেকর্ডেড দিতেছি। বাট যদি তুমি দাও, তাহলে তারা লাইভ ক্লাসটা করতে পারবে, সবাই উপকৃত হবে আর কি। যেহেতু গিফট ক্লাস, সো তুমিও গিফট পাবা, অপরকেও বঞ্চিত করার দরকার কি। সো দেখি কে কে তোমরা ইতিমধ্যে জয়েন হয়েছো, আমি একটু চেক করি। যেহেতু গিফট ক্লাস, তো তুমিও গিফট পাবা আর কি। তো দেখি কে সবাইকে স্বাগত। আজকে হ্যাঁ, এবার শুরু হয়েছে। অ্যাপ্রুভ করা ছিল না। হ্যাঁ, ইতিমধ্যে আমরা অনেকে জয়েন হয়েছি, বাকিরাও আমরা দ্রুত জয়েন হই। গত ক্লাসে কিন্তু আমরা হার্টের সার্কুলেশন শিখছিলাম, তাই না? খুব সুন্দর করে তোমাদের শিখিয়েছিলাম যে হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে সারা দেহে সার্কুলেশন হচ্ছে। আজকে আমরা ঠিক তার পরবর্তী জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু জয়েন হয়ে যাই, এবং আমাদের যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে একটু লিঙ্ক দিয়ে দিই, যাতে বাকিরাও জয়েন হইতে পারে। একটু খাতা নিয়ে বসি, যাতে একটু গুছিয়ে সুন্দর করে লিখে ফেলতে পারি ছোটোখাটোভাবে, যাতে তোমার এইগুলা পরবর্তী পরীক্ষার সময় অনেক কাজে লাগবে। ঠিক আছে? সো একটু সবাইকে আমিও দিয়ে দিই, যারা আমাদের আছে, যাতে সবাই জয়েন হইতে পারে। তোমরাও একটু তোমাদের কলেজের গ্রুপে সবাইকে শেয়ার করে দাও, যাতে বাকিরা ক্লাসে জয়েন হইতে পারে, লাইভ ক্লাসটা করে উপকৃত হইতে পারে। ওকে, তোমরা জানো যে আমরা কিন্তু গত ক্লাসে হার্টের সার্কুলেশন শিখছিলাম, একটা হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে আমাদের সারা দেহে ব্লাড কোথা থেকে কোথায় যাচ্ছে, এগুলো তোমাদের শিখিয়েছিলাম, এবং তোমরা সবাই ক্লাস থেকেই বুঝে গেছিলা টপিকগুলো। আজকে ওইটা সিকোয়েন্স অনুসারেই পরবর্তী যে ব্যাপারগুলো, এটার সাথে মিল রেখেই পড়াবো, যাতে তোমার এইটার সাথে, যে আমি বলছিলাম যে 10 পেজ পড়া হয়ে যাবে। সো আজকে তোমাদের অনেকগুলো টপিক এইটার সাথে মিল রেখে রেখে পড়াবো, যাতে তোমার এই যে টপিকটা কোথায় কোথায় তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, তুমি বুঝতে পারো। ঠিক আছে? সো আমি একটু ক্লাসটা বাকিদের দিয়ে দিই, যাতে জয়েন করতে পারে সবাই। তোমরাও তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে ফেলো, যাতে বাকিরাও ক্লাসটা সামনে পায়। ওকে, চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখি ইতিমধ্যে কে কে জয়েন হয়েছো তোমরা। শামীম দেখতে পাচ্ছি, রিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি ঝর্ণা, নীলিমা,
সৌমিত্র, অনেকেই তোমরা জয়েন হয়ে গিয়েছো ইতিমধ্যে, বাকিরাও ধীরে ধীরে জয়েন হচ্ছে লিঙ্ক পেয়ে। সো সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে ফেলো যারা ক্লাস করে তোমাদের সাথে, বাকিরাও যাতে সময় মতো ক্লাসটা পায়। ওকে, তাহলে আস্তে আস্তে আমরা আমাদের একটু কথাবার্তা শুরু করি। দেখো, গত ক্লাসে আমরা রক্ত সংবহনের একদম বেসিক কথাবার্তা বলছিলাম যে একটা রক্ত সংবহন তন্ত্রের কী কী অংশ হয়। তোমরা শিখছিলা, মুখে মুখে একটু মানে রিপিট করাই। রক্ত সংবহন তন্ত্রের অংশ ছিল 3টা, তাই না? হার্ট, রক্ত আর রক্তনালী। সো আমরা রক্ত নিয়ে সামান্য একটু কথা বলছিলাম যে রক্তের মধ্যে কী কী উপাদান আছে। রক্তরস নিয়ে একটু কথা বলছিলাম যে রক্তরসের ভিতরে রক্তরসের ভিতরে কী কী উপাদান আছে, জৈব অজৈব, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের প্লাজমা প্রোটিন শিখিয়েছিলাম। রক্তকণিকা নিয়ে আমরা ডিটেলসে পড়াইনি, এটা নিয়ে আজকে আমরা পড়াবো। হার্ট নিয়ে একটা বেসিক প্রিলিমিনারি কিছু কথাবার্তা বলছিলাম, হার্টের ছোটোখাটো ব্যাপার। এবং হার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে ব্লাড সার্কুলেশন, যেটা তোমরা 9-10-এ পড়ে আসছো কিন্তু অনেকেরই বেসিক ক্লিয়ার ছিল না। সেই ব্যাপারটা সুন্দর করে ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম। যারা যারা ফার্স্ট ক্লাস করছো এবং বুঝছো এবং পড়ছো, তারা আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করবা, বুঝতে পারবা। কারণ আমি আজকে ওই টপিকের সিকোয়েন্সিয়ালিভাবেই এই ক্লাসগুলা বা আজকের টপিকটা সাজানো, ঠিক আছে? তোমরা অনেকেই হার্টের ভিতরে যে কপার টিকাগুলো থাকে বা ভাল্বগুলো থাকে, এই কপার টিকাগুলো মুখস্থ করো। একটা বড় বক্স আছে বইতে, এই বক্সটা তোমরা মুখস্থ করো। বাট আজকে আমি তোমাদের পুরোপুরি এই ব্লাড সার্কুলেশন যে তুমি শিখছো, গতিপথ যে শিখছো, সেখান থেকে পুরো কপার টিকাগুলাই সুন্দর করে মুখস্থ না করে শেখাবো। তো চলো আমরা একটু হৃৎপিণ্ডের কপার টিকা নিয়ে কথা বলি। তার আগে তুমি এই হার্টের যে সার্কুলেশন কিভাবে হয় এটা তুমি গত ক্লাসে শিখছো। এখানে একটু ইংলিশে লেখা আছে, বাট তারপরে তুমি জানো আমাদের পুরো ব্লাড সার্কুলেশনটা শুরু হয়েছিল কোথা থেকে। তোমরা জানো যে আমাদের রাইট অ্যাট্রিয়াম সেখান থেকে শুরু হয়েছিল। তো আমরা একটু দেখি, এই যে এখান থেকে শুরু হয়েছিল, তাই না? তো রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড যে যুক্ত রক্ত কোথায় গেছিল? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে পরে কোথায় গেছিল? লাংসে, তাই না? ফুসফুসে। এই দেখো সেই ফুসফুস, লাংস। কিসের মাধ্যমে দিয়ে গেছিল? পালমোনারি ধমনী, যেটা একটু এখানে ইংলিশে লেখা পালমোনারি আর্টারি। তো লাংসে যখন গেছিল তখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে বের হয়ে গেছিল, তাই না? আর অক্সিজেন গ্যাসটা ভিতরে প্রবেশ করছিল। দেন পরে এই অক্সিজেন রক্তের সাথে মিশে অক্সিজেন যুক্ত রক্ত, এই যে দেখো লাল কালার দিয়ে কি বোঝাচ্ছে? অক্সিজেন যুক্ত রক্ত। এখানে সব নীল কালার কেন দিয়া? কারণ ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তো এই আমাদের লাংস বা ফুসফুস থেকে এই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের হার্টের কোন চেম্বারে আসছিল? তুমি জানো যে বাম অলিন্দতে আসছিল, তাই না? এই যে লেফট অ্যাট্রিয়াম। ওকে, কোন নালীর মাধ্যমে আসছিল? পালমোনারি শিরা, এই যে সেই পালমোনারি ভেইন। লেফট অ্যাট্রিয়াম থেকে পরে কোথায় আসছিল? লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। দেন ওখান থেকে আউটের মাধ্যমে সারা বডিতে গেল, বডি টিস্যুতে গেছিল অক্সিজেনযুক্ত রক্ত। অ্যান্ড সারা বডির প্রত্যেকটা টিস্যুতে বা প্রত্যেকটা কোষে কি তৈরি হয়? আবার কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড আবার দিন শেষে কোথায় আসছিল? বিভিন্ন ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসছিল। তোমরা জানো ভেনা কাভা কয়টা ওপেন করে রাইট অ্যাট্রিয়ামে? 3টা। উপর থেকে আসে সুপার ভেনা কাভা, নিচের থেকে আসে ইনফ্রা ভেনা কাভা, আর হার্টের নিজস্ব প্রাচীর থেকে আসে করোনারি সাইনাস। তাহলে এই হচ্ছে আমাদের একটা সাইকেলিক্যাল ঘটনা, যেটা তোমরা গত ক্লাসে খুব সুন্দর করে শিখছো। চিত্র আঁকিয়ে তোমাদের খুব সুন্দর করে অনেকবার রিপিট করে করে পড়ানো হয়েছিল। সো আজকে আমরা এইটারই ধারাবাহিকতায় আমরা হার্টের কপার টিকাগুলো পড়ে ফেলবো। সো চলো, আমাদের এখন টপিক হচ্ছে হৃৎপিণ্ডের কপার টিকা সমূহ। তাহলে আমাদের এখন টপিক কোনটা আমরা পড়বো? হৃৎপিণ্ডের কপার টিকা সমূহ। তাহলে আমাদের এখন টপিক হচ্ছে হৃৎপিণ্ডের কপার টিকা সমূহ। ওকে, তাহলে সবাই একটু লিখে ফেলি। আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কপার টিকা সমূহ।
আমি এটা পড়ানোর সাথে সাথে তোমাদের আগের দিনে তোমরা কে কেমন পড়ছো এটা কোশ্চেন করলেই বুঝতে পারবো যে তোমরা কে কতটা বুঝছো, ঠিক আছে? তো আমি যখন কোশ্চেনগুলো করবো তোমরা রেসপন্স করার চেষ্টা করবা, যে ব্লাড সার্কুলেশন দেখি যে কে কত পারো। আমি বলছিলাম ব্লাড সার্কুলেশন এটা কোনো পড়ার টপিক না, এটা হচ্ছে একটা বেসিক। এইটা তুমি সুন্দর করে ক্লিয়ার করতে পারলে তুমি বাকি সব জিনিস খুব সুন্দর বুঝবা। দেখো, তুমি ছোটবেলা থেকে হৃৎপিণ্ডের কপাটিকা পড়ে আসতেছো, সবসময় জানো যে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড, এর বেশি অনেকে হয়তো জানোই না, অনেকে হয়তো জানো। তুমি হৃৎপিণ্ডের কপাটিকা বলতেই দুটার নাম জানো, মাত্র দুইটা, বাট হৃৎপিণ্ডের ভিতরে জানো মোট কপাটিকা কয়টা? 6টা। কয়টা? মোট কপাটিকা হচ্ছে 6টা। আমরা এই হৃৎপিণ্ডের মোট 6টা যে কপাটিকা সেগুলা নিয়ে সুন্দর করে শিখবো কোন কপাটিকা কোথায় থাকে, ঠিক আছে? তাহলে হৃৎপিণ্ডের ভিতরে মোট কপাটিকা কয়টা? মোট 6টা, 6টি। ওকে, কপাটিকাগুলো বোঝার আগে আমি একটু হার্টের সেই ব্লাড সার্কুলেশনটা একটু আঁকিয়ে ফেলি যাতে তোমাদের বুঝতে আরও একটু সুবিধা হয়। তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের সেই রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের সেই রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের লাংসে যে নালীটা গেছে এই নালীর নাম আমরা কি বলছিলাম? পালমোনারি ধমনী। কি বলছিলাম? পালমোনারি ধমনী। আর লাংস থেকে আমাদের লেফট অ্যাট্রিয়ামে যে নালীটা আসছে তার নাম কি? পালমোনারি শিরা। পালমোনারি শিরা। গত ক্লাস যারা করছো তারা তো এখন এগুলো খুব সুন্দর বুঝতে পারতেছো। তো তুমি জানো যে এই ছিল মোটামুটি আমাদের ব্লাড সার্কুলেশন, এবং রাইট অ্যাট্রিয়ামে 3টা নালী ওপেন করছিল। উপর থেকে আসছিল সুপিরিয়র ভেনা কাভা, আমি একটু সহজে সংক্ষেপে লিখতেছি। নিচের থেকে আসছিল ইনফিরিয়র ভেনা কাভা। আর হৃৎপিণ্ডের যে নিজস্ব রক্ত আসছিল কোনটার মাধ্যমে? করোনারি সাইনাস। আমরা রাইট অ্যাট্রিয়ামটা মুছে দিই কারণ জায়গার এখন স্বল্পতা। রাইট অ্যাট্রিয়ামটা মুছে দিই, যেহেতু রাইট অ্যাট্রিয়াম লেখার এখন আমরা জায়গা পাচ্ছি না, সো রাইট অ্যাট্রিয়ামটা সরাই দিই। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই করোনারি সাইনাস, আর এটা যে রাইট অ্যাট্রিয়াম এ তো আমরা জানি। তাহলে এই ছিল আমাদের পুরো ব্লাড সার্কুলেশন। যদি আরও একটু সহজে একটু বলে রাখি তাহলে তোমাদের জন্য আরও একটু সহজ হবে। আমাদের রাইট অ্যাট্রিয়ামে ব্লাড সার্কুলেশনটা শুরু হয়েছিল, তাই না? উপর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছিল, তাই নাম দিয়েছিলাম সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র মানে উপরে। নিচের থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছিল, তাই নাম দিয়েছিলাম ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র মানে নিচে। আর হৃৎপিণ্ডেও তো নিজের একটা অর্গান, তার বেঁচে থাকার জন্য তো অক্সিজেন দরকার, তার প্রাচীরেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইডও আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে যেই নালীর মাধ্যমে, তার নাম করোনারি সাইনাস। তাহলে রাইট অ্যাট্রিয়াম আমাদের 3টা নালী এসে ওপেন করে। কোন টাইপের রক্ত নিয়ে আসলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। রাইট অ্যাট্রিয়াম থেকে পরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলে আসে, সেখান থেকে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে যায়, অক্সিজেন গ্যাস প্রবেশ করে, আমরা তো জানি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। দেন ওই অক্সিজেন রক্তের সাথে মিশে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসে? লেফট অ্যাট্রিয়াম। সেখান থেকে বাইকাস্পিড কপাটিকা ভেদ করে কোথায় আসে? লেফট ভেন্ট্রিকল। সেখান থেকে একটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে চলে যায়, তাই না? তো সারা দেহে যে যাচ্ছে এই মহাধমনীর নাম আমরা কি দিয়েছিলাম? অ্যাওর্টা। কি দিয়েছিলাম? অ্যাওর্টা। তাহলে এই ছিল পুরো ব্লাড সার্কুলেশন। আশা করি তোমাদের মনে পড়ছে সব কিছু। তো কথা হচ্ছে আমরা এখন হৃৎপিণ্ডের কপাটিকাগুলো শিখবো। তো চলো, প্রথম যে 2টা কপাটিকা তোমরা জানো সেই কপাটিকাগুলো একটু শিখেই ফেলি। 2টা করে শিখবো। প্রথমে হচ্ছে ট্রাইকাস্পিড। প্রথমে কি শিখবো? ট্রাইকাস্পিড। আমরা অল্প অল্প করে লিখবো, কিন্তু আমাদের পড়া হয়ে যাবে বইতে অনেক। ট্রাইকাস্পিড, আর পরে শিখবো হচ্ছে বাইকাস্পিড। ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড, এই 2টা কপাটিকা তুমি খুব ভালো করেই জানো, আমার চেয়েও খুব ভালো করেই জানো যে ট্রাইকাস্পিড কোথায় থাকে আর বাইকাস্পিড কোথায় থাকে। এটা তুমি গত ক্লাসে জেনে আসছো যে আমাদের যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এদের মাঝখানে যে কপাটিকা তার নামই হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল মানে বাম অলিন্দ আর বাম নীলার মাঝখানে যে কপাটিকা তার নামই হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। এটা তুমি সেই ছোট্টবেলা থেকে 9-10 থেকে পড়ে আসতেছো। সো যেটা তুমি জানো সেটা নিয়ে আর কথা বলার দরকার কি, আমরা লিখেই ফেলি যে ট্রাইকাস্পিড কোথায় থাকে। তাহলে ট্রাইকাস্পিড থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকলের মাঝখানে, এটা নিয়ে আর কোনো কথা নেই। বাইকাস্পিড কোথায় থাকে? লেফট অ্যাট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। তোমাদের অনেকের যে সমস্যাটা, তোমরা মাঝে মধ্যে, আমি তো অফলাইনে যখন তোমাদের পড়াই তোমরা বলে ফেলো যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাস্পিড, তখন মাথাটা গরম হয়ে যায় যে মানে এই ভুল কেমনে করো।
তো দেখো সহজে মনে রাখার একটা টেকনিক বলে দিই, বাম অলিন্দ আর বাম নিলয়, এটা কোন সাইড? পুরো বাম সাইড না? বাম অলিন্দ বাম নিলয়, এটা তো বাম সাইড, তাই না? তো কথা হচ্ছে কি যে বাম পাশে থাকে হচ্ছে বাইকাস্পিড, বাম পাশে কি থাকে? বাইকাস্পিড। তুমি কিভাবে মনে রাখবা? বা দিয়ে, বাম পাশে বাইকাস্পিড, তাহলে সহজে মনে থাকবে তোমার, বা দিয়ে মনে রাখবা, ঠিক আছে? বাবা, ঠিক আছে, বাম পাশে বাইকাস্পিড গেল। এখন কথা হচ্ছে তাইলে আর তোমার ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখন এই বাইকাস্পিড কপাটিকার সুন্দর একটা নাম আছে, বাইকাস্পিড কপাটিকার একটা সুন্দর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। কি কপাটিকা? মাইট্রাল কপাটিকা। তোমরা অনেক সময় ভুলে যাও যে মাইট্রাল কপাটিকা এটা কি রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে, না লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে? নামের মধ্যেই তো উত্তর। দেখো বাম পাশে বাইকাস্পিড, আর বামের বানানে আরেকটা কি আছে? ম আছে। তাহলে ম থেকে কি মনে রাখবা? মাইট্রাল। কি মনে রাখবা? মাইট্রাল। তাহলে দেখো বাম পাশে যে কপাটিকা বাইকাস্পিড আর মাইট্রাল নিকনেম বাম পাশের বানানের মধ্যেই আছে। জাস্ট যদি তুমি একটু সুন্দর করে গুছিয়ে পড়তা তাহলে তোমার লাঠিতে পিটাইলেও তুমি ভুলতা না। তাহলে বাম পাশে বা থেকে বাইকাস্পিড, বাইকাস্পিডের আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা, ম থেকে মনে রাখবা মাইট্রাল। তাহলে আশা করি এখন থেকে তোমার আর বই নিয়ে মুখস্থ করার দরকার হবে না বারংবার, ঠিক আছে? যে বাম পাশে বাইকাস্পিড, মাইট্রাল, বাম পাশে গেল। তাহলে এই দুইটা আমাদের ক্লিয়ার, যেটা আমাদের ক্লিয়ার সেটা শেষ। ওকে, তাহলে 6টার মধ্যে 2টা আমরা আগে তো পারতামই, কিন্তু একটু নতুন করে শিখলাম আর কি। এখন আমরা আরো 2টা নিয়ে কথা বলবো। এই 2টা একটু তোমাদের জন্য নতুন, এইবার যেগুলো শিখাচ্ছি এগুলো তোমাদের জন্য নতুন। এইবার যেটা শিখবো সেটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। কি কপাটিকা? ইউস্টেশিয়ান কপাটিকা। আর একটা শিখাবো সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। আর একটা কি শিখাবো? থিবেসিয়ান কপাটিকা। তাহলে আমরা 2টা শিখলাম উপরে, এখন আমরা এই 2টা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা আর একটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। আসো দেখো, রাইট অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়ামে ব্লাড কয়টা নালীর মাধ্যমে আসতেছে? তোমার একটু আগে বললাম 3টা নালী। উপর থেকে আসতেছে সুপিরিয়র ভেনা কাভা, নিচের থেকে ইনফেরিয়র ভেনা কাভা, আর হার্টের ভিতর থেকে আসতেছে করোনারি সাইনাস, তাই না? তো কথা হচ্ছে যে এই যে ইনফেরিয়র ভেনা কাভা, সে তো হার্টের এই নিচের থেকে রক্ত ঠেলে গুতায় আমি এখানে নিয়ে যাচ্ছি। তুমি ভাবো হার্ট তো এখানে, বাট আমাদের ইনফেরিয়র ভেনা কাভা সে ব্লাড কোথা থেকে নিয়ে আসতেছে? হার্টের ইনফিরিয়র জায়গা থেকে, হার্টের নিচের যে অংশগুলা লাইক আমাদের পেট, আমাদের নিচের অর্গানগুলা থেকে নিয়ে আসতেছে। তাহলে একটা জিনিস তুমি ভাবো, নিচের থেকে একটা জিনিস ঠেলে গুতায় আমি উপরে নিয়ে আসলাম, এই জিনিস যদি আমি আটকায় না রাখি এই জিনিস আবার কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। কেন? কারণ গ্র্যাভিটি তো সবসময় নিচেই টানে। তাহলে দেখো আমি একটা জিনিস রক্তরে নিয়ে 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 রাইট অ্যাট্রিয়ামে নিয়ে গেলাম নিচের থেকে, এখন ইনফেরিয়র ভেনা কাভার এখানে আমি যদি কপাটিকা না রাখি, বাল্ব যদি না রাখি, তাহলে কি হবে? এই রক্ত আবার নিচে চলে আসবে। কপাটিকা মানে কি? কপাট, দরজা, ঠিক আছে? একটা দরজার কাজকে আটকায় রাখা, সেরকম ইনফেরিয়র ভেনা কাভার এখানেও একটা কপাটিকা লাগবে। এই যে ইনফেরিয়র ভেনা কাভার এখানে যেই কপাটিকা লাগবে সেই কপাটিকার নামই হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে বলো ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে? ইনফেরিয়র ভেনা কাভায়। তাহলে মুখস্থ তো দরকার নেই, দেখো নামের বানানের মধ্যেই আছে, ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভাতে থাকে তাহলে কোন কপাটিকা? ইউস্টেশিয়ান কপাটিকা। দেখো ইনফেরিয়র ভেনা কাভার প্রথম অক্ষর কি? রস্যই, রস্যই। আবার ইউস্টেশিয়ান কপাটিকার প্রথম অক্ষর কি? রস্যই। আর তোমরা বসে বসে মুখস্থ করো ইনফেরিয়র ভেনা কাভা ইউস্টেশিয়ান, বাট কয়েকদিন পরে বলো ইনফেরিয়র ভেনা কাভায় কোন কপাটিকা থাকে? থিবেসিয়ান। অবস্থা হয় এই। তাহলে একটু যদি এইভাবে পড়ো, তোমাদের অনেকের মুখস্থবিদ্যা ভালো, বাট উল্টায় ফেলা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। সবসময় যে এরকম মানে মনে রাখতে হবে, অনেকের তো শুধু শুধুই মনে থাকে, সেভাবেও পারো, বাট যেহেতু আমার মুখস্থবিদ্যা একটু কম ছিল সো আমি এইভাবে মনে রাখতাম, ঠিক আছে, যাতে মানে উল্টায় না যায়। এখন বলো ইনফেরিয়র ভেনা কাভা এটা হার্টের কোন চেম্বারের সাথে মিলিত হয়েছে? এটা কি তোমার মুখস্থ করার দরকার আছে? তুমি তো জানোই যে ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা সব রাইট অ্যাট্রিয়ামে যে মিলিত হয়। তাইলে বলো ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় কোথায় থাকবে? ইনফেরিয়র ভেনা কাভা ও রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে। তাইলে আমাদের ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকছে? ইনফেরিয়র ভেনা কাভা। এই যে ইনফেরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকতেছে হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। একটা কপাটিকা তো 2টা জিনিসের মাঝখানে থাকবে নাকি? তো ইনফেরিয়র ভেনা কাভা কোথায় ওপেন হয়েছে? রাইট অ্যাট্রিয়াম। তো যখন তুমি বুঝেই যাচ্ছ যে ইনফেরিয়র ভেনা কাভায়
ইউস্টেশন কপাটিকা থাকে, তার মানে তো রাইট এট্রিয়ামের মাঝখানেই। ঠিক আছে, অনেকে মুখস্থ করে ইনফ্রা ভেনা কাভা রাইট এট্রিয়াম, ইনফ্রা ভেনা কাভা রাইট এট্রিয়াম, কয়েকদিন পরে এটারে বলে লেফট এট্রিয়াম। উল্টে গেল কেন? কারণ ব্লাড সার্কুলেশন বোঝে না। ব্লাড সার্কুলেশন না বুঝে যে মুখস্থ করছে রাইট এট্রিয়ামে, কয়েকদিন পরে বলছে লেফট এট্রিয়াম। লেফট ভেন্ট্রিকলে কি আমাদের লেফট এট্রিয়ামে কি ইনফ্রা ভেনা কাভা ওপেন করে? লেফট এট্রিয়ামে কি ইনফ্রা ভেনা কাভা ওপেন করে? করে না। তোমার হাসি পাবে তখন যে কি বলে, হ্যাঁ, বাট মুখস্থ করলে ওই অবস্থা হয়। লেফট এট্রিয়ামে আসে পালমোনারি শিরা। যখন তোমার এই ছবিটা তোমার সামনে আসে তখন তুমি তার কথা শুনলে হাসপা, উল্টাপাল্টা বলতেছে কী সব। তাহলে গেল। এখন হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। তুমি একটা জিনিস চিন্তা করো, সুপিরিয়র ভেনা কাভা এটা আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথা থেকে নিয়ে আসতেছে? উপর থেকে। তো একটা জিনিস, উপর থেকে রক্ত নিচে নিয়ে আসতেছে, এই রক্ত কি আবার ম্যাজিক জানে নাকি যে আবার উপরে উঠবে? একটা জিনিস তো গ্র্যাভিটি নিচের দিকে টানে সবসময়, তাইলে একটা জিনিস উপর থেকে নিচে পড়লো, এই জিনিস তো আর উপরে যাইতে চাবে না, তাই না? তাহলে কথা হচ্ছে যে এই সুপিরিয়র ভেনা কাভায় কি তাহলে কপাটিকা লাগবে? লাগবে না। ইনফ্রা ভেনা কাভায় লাগছে কেন? কারণ এই রক্ত তো নিচের দিকে চলে আসবে, বাট রক্ত তো উপর দিকে যাবে না। এ তো ম্যাজিক না যে হাওয়ায় ভাসবে উপর দিকে চলে যাবে। সুপিরিয়র ভেনা কাভার এখানে নর্মালি কোনো কপাটিকা থাকে না। তাহলে সুন্দর করে জানতে হবে যে সুপিরিয়র ভেনা কাভার এখানে কোনো কপাটিকা নাই। মাঝে মধ্যে আমি অফলাইনে কোশ্চেন করি সবাইরে, এই যে যখন ধরতে থাকি তখন বলি যে বলো তো ইনফ্রা ভেনা কাভায় কোথায় কোন কপাটিকা থাকে? তো বলে ইউস্টেশন কপাটিকা। আমি এরপরে বলি কি সুপিরিয়র ভেনা কাভায় কোন কপাটিকা থাকে? তো দেখা যাচ্ছে যে যারা বুঝে, হ্যাঁ, তারা তো তখন বলে যে স্যার এই সুপিরিয়র ভেনা কাভায় কোনো কপাটিকা নেই। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ও তো কপাটিকা 6টার মধ্যে একটা বলে দেয় তখন যে সুপিরিয়র ভেনা কাভায় থিবেসিয়ান কপাটিকা থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে মানে বুঝে পড়া না বুঝে পড়ার মধ্যে পার্থক্য। যে সুপিরিয়র ভেনা কাভা যেহেতু রক্ত উপর থেকে নিচে নিয়ে আসতেছে, একটা জিনিস তো গ্র্যাভিটির এগেনস্টে উপরে যাবে না, এটা তো আর ম্যাজিক না। তাহলে কথা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভায় কোনো কপাটিকা থাকে না। তাহলে এবার তুমি বলো রাইট এট্রিয়ামে তো 3টা নালী ওপেন করছিল, তার মধ্যে ইনফ্রা ভেনা কাভায় থাকে ইউস্টেশন কপাটিকা, আর সুপিরিয়র ভেনা কাভায় কোনো কপাটিকা নাই। তাইলে এবার বলো থিবেসিয়ান কপাটিকা কোথায় থাকবে? একটাই পথ আছে, সেটা হচ্ছে করোনারি সাইনাস। বুঝা গেছে? তাহলে করোনারি সাইনাসের এখানে যেই কপাটিকা থাকে তার নামই হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। তাহলে একটু লিখে ফেলি। তাহলে থিবেসিয়ান কপাটিকা কোথায় থাকবে? করোনারি সাইনাস আর রাইট এট্রিয়ামের মাঝখানে। করোনারি সাইনাস ও রাইট এট্রিয়ামের মাঝখানে। তোমার তো আর এটা শেখানো লাগতেছে না যে করোনারি সাইনাস কোথায় ওপেন হয়েছে, তুমি তো এটা গত ক্লাসেই জানো। করোনারি সাইনাস কোথায় ওপেন হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ, রাইট এট্রিয়াম। তাহলে এই ছিল আমাদের আরও 2টা নতুন কপাটিকা, একটা হচ্ছে ইউস্টেশন কপাটিকা আর একটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই পর্যন্ত যে এই 2টা কপাটিকা কোথায়। তাহলে আমাদের এই জায়গার হিসাব সব ক্লোজ। আমরা এখন আরও 2টা নতুন কপাটিকা শিখব। ঠিক আছে, চলো সেই 2টা নতুন কপাটিকার নাম শিখে ফেলি। তাহলে দেখতে দেখতে 6টার মধ্যে আমাদের 4টা পড়া শেষ। এখন আমরা আরও 2টা কপাটিকা শিখব। একটা কপাটিকার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। আমি অনেক স্লো আগাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। পালমোনারি কপাটিকা। আরও একটা কপাটিকা শিখব, সেটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা। তাইলে আমরা আরও নতুন 2টা কপাটিকার নাম শিখতে যাচ্ছি। একটা হচ্ছে পালমোনারি কপাটিকা আর একটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। যারা একটু চালাক তারা অলরেডি বুঝে ফেলছো যে অ্যাওর্টিক কপাটিকা আর পালমোনারি কপাটিকা কোথায় থাকে, বাট বাকিদের জন্য একটু বোঝাই। দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যায়? লাংসে। আমাদের লাংসটা হচ্ছে বুকের এখানে উপরে, আর হার্টটা হচ্ছে একটু নিচে। তাহলে বলো হার্ট থেকে রক্ত আমি লাংসে পাঠাচ্ছি, মানে নিচের থেকে রক্ত উপরে পাঠাচ্ছি। তাহলে একটা জিনিস, নিচের থেকে রক্ত উপরে পাঠাচ্ছি, এখানে যদি আমি আটকায় না রাখি রক্ত আবার কোথায় চলে আসবে? নিচে। যেরকম ইনফ্রা ভেনা কাভার এখানে একই ঘটনা ঘটছিল। এই যে তুমি জানো যে এই রাইট ভেন্ট্রিকল থেকে যেই নালীটা লাংসে রক্ত নিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তার নাম কি? পালমোনারি। কি এটার নাম কি ছিল? পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর এখানে যে কপাটিকা থাকে তার নামই হচ্ছে পালমোনারি কপাটিকা। আমার সাথে মিল আছে না? তাহলে যে রাইট ভেন্ট্রিকল থেকে যে ধমনীটা আমাদের লাংসে রক্ত নিয়ে গেছিল তার নাম কি ছিল? পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর এখানে যে কপাটিকা তার নামই হচ্ছে পালমোনারি কপাটিকা। এখন তোমার তো আর আমার নতুন করে শেখানোর কিছু নেই যে পালমোনারি ধমনী হার্টের কোথা থেকে অ্যারাইজ করে। তুমি তো জানোই রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী বের হয়ে কোথায় যায়? ফুসফুসে। তাহলে এখন পালমোনারি কপাটিকা কোথায় থাকবে? পালমোনারি ধমনী আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে। লিখে ফেলি তাহলে। তাহলে পালমোনারি কপাটিকা কোথায় থাকে? পালমোনারি ধমনী
ও রাইট ভেন্ট্রিকলের মাঝখানে। এখন যারা ঠাডা মুখস্থ করে ওদের কি সমস্যা হয় জানো? ওরাই পালমোনারি ধমনী ও রাইট ভেন্ট্রিকল মুখস্থ করে, কয়েকদিন পর পালমোনারি ধমনীর জায়গায় বলে ফেলে পালমোনারি শিরা, আর রাইট ভেন্ট্রিকলের জায়গায় বলে ফেলে লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে মুখস্থ বিদ্যার মানে অবস্থা। তাহলে কথা হচ্ছে তোমার যদি ব্লাড সার্কুলেশন দেখছো জায়গায় জায়গায় লাগছে, তোমার এই জিনিসটা মাথার মধ্যে থাকলে তুমি সব জায়গায় কনফিডেন্স পাচ্ছ। ইভেন পড়তেছো হৃৎপিণ্ডের কপাটিকা, তাও তুমি ফুল কনফিডেন্স, কারণ তোমার এই সব জায়গা পুরো মাথার মধ্যে ছবির মতো ভাসতেছে। ছবির মতো ভাষার কারণে কিন্তু এখানে তোমার মুখস্থর হাত থেকে তুমি বেঁচে যাচ্ছ, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা এখন যেই ব্যাপারটা যে পালমোনারি ধমনীতে তো কপাটিকা থাকতেছে, এই নালীর নাম কি তোমরা তো জানোই, পালমোনারি ধমনী, এই যে লিখাই তো আছে। ওকে, তো কথা হচ্ছে পালমোনারি ধমনীতে যে কপাটিকা সেটা পালমোনারি কপাটিকা। এখন বলো তো পালমোনারি শিরা, এই পালমোনারি শিরাতে কপাটিকা লাগবে কি লাগবে না? কপাটিকা লাগবে কি লাগবে না পালমোনারি শিরা? সবাই একটু কমেন্টে জানাও তো দেখি তোমাদের মাথায় কত গিলু। পালমোনারি শিরাতে কপাটিকা লাগবে কি লাগবে না? আর যদি লাগে কেন লাগবে, না লাগলে কেন লাগবে না? যে দেখি আগে জানাইতে পারবা তারে আমি একটা গিফট দিব, বা দেখবো যে কে বুঝতে পারছো ব্যাপারটা। পালমোনারি শিরাতে কপাটিকা লাগবে কি লাগবে না একটু কমেন্টে জানাও দেখি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশালদেব দ্বীপ ও বলছে যে লাগবে না, কারণ উপরে প্রদীপও বলছো লাগবে না, রনি ভুল বলছো, নুসরাত সঠিক বলছো, তাহমিদ সঠিক বলছো, সানোয়ার সঠিক বলছো, নীলিমা সঠিক বলছো লাগবে না কারণ ওইটা উপর থেকে নিচে আসছে, গুড। অর্পিতা বলছো লাগবে না কারণ উপর থেকে নিচে রক্ত যাবে, সেম। হ্যাঁ, অনেকটা সেই সুপিরিয়র ভেনা কাভার মতো। সুপিরিয়র ভেনা কাভা যেরকম উপর থেকে রক্ত নিচে নিয়ে আসতেছে, সো এই রক্ত তার ম্যাজিক জানে না যে উপরে যাবে। তাহলে পালমোনারি শিরাও তো লাংস থেকে নিচে নিয়ে আসতেছে। আমি বলছি লাংস উপরে, হার্ট নিচে, তাহলে উপর থেকে নিচে রক্ত গেল, এই রক্ত তার উপর দিকে যাবে না, গ্র্যাভিটির এগেনস্টে যাবে না, যার কারণে আমাদের পালমোনারি শিরার এখানে কোনো কপাটিকা থাকে না। কিন্তু যারা ঠাডা মুখস্থ করে যে পালমোনারি ধমনীতে পালমোনারি শিরা, পালমোনারি ধমনীতে পালমোনারি কপাটিকা, কয়েকদিন পর পালমোনারি ধমনী হয়ে যায় পালমোনারি শিরা। সতর্ক থাকতে হবে, পালমোনারি ধমনীতে পালমোনারি কপাটিকা থাকে, পালমোনারি শিরাতে থাকে না। তাহলে একটু সতর্ক লিখে রাখো পাশে যে পালমোনারি শিরাতে থাকে না। সবাই একটু পাশে লিখে রাখো নিজের ভালোর জন্য। এখানে একটা ডট দিয়ে লিখে রাখো পালমোনারি শিরাতে পালমোনারি কপাটিকা থাকে না, বা পালমোনারি শিরাতে কোনো রকম কোনো কপাটিকা থাকে না। আশা করি তোমাদের এই ব্যাপারগুলো সুন্দর ক্লিয়ার হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই ভালোই বুঝতে পারছো। বাদন দাস উত্তম, তুমিও বলছো যে লাগবে না কজ সুপিরিয়র ভেন্ট্রিকলের মতো, ভালো বলছো। অনন্যা ঋতু সঠিক বলছো, প্রদীপও সঠিক বলছো, গুড। মুন্না ভালো বলছো, মোশারফ স্রোতসিনী সঠিক বলছো, আশফাক গুড, ভালো বুঝতেছো তোমরা, অ্যাপ্রিসিয়েট করার মতো, গুড। যে বুঝতে পারতেছো এটাই অনেক। তোমাদের যে দেখাই দিচ্ছি এর পরের স্টেপ যে তুমি নিজে নিজেই বুঝতেছো, তার মানে তোমার এটা ইফেক্টিভ হচ্ছে, এটা আর কি। সব জিনিস যদি সেরেলাক্সের মতো গুলায় খাওয়া দেওয়া হয় তাইলেও আসলে সেই ব্যাপার বেশি দিন থাকে না মাথার মধ্যে। যে তোমাদের মুখ থেকেও কিছু আসতেছে বা তোমরাও যে বুঝতেছো, অর্ধেক দেখাই দিলে বাকি অর্ধেক যে তোমরা পারতেছো, তার মানে তোমার পড়াটা ইফেক্টিভ হচ্ছে, তুমি বুঝতেছো ব্যাপারগুলো, বোঝাটাই ব্যাপার, তাহলে বেশি দিন মাথায় থাকবে। যাক, ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাসুম, জান্নাত, ফাইজা তমা, তানহা তোমরাও জয়েন হয়েছো এবং কমেন্ট করছো যে লাগবে না, গুড। সবাইকে অ্যাপ্রিসিয়েট করার মতো, সবাই বুঝতে পারতেছো। আব্দুল তুমিও জানাইছো যে লাগবে না, গুড। তাইলে আমরা দেখতে পাইলাম যে আমাদের পালমোনারি শিরাতে কোনো কপাটিকা দরকার নাই। এরপরে আসি হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। দেখি অ্যাওর্টিক কপাটিকা কোথায় থাকে। দেখো কথা হচ্ছে এই যে আমরা জানি লেফট ভেন্ট্রিকল থেকে যে নালীটা উপর দিকে উঠে গেছে, এই নালীর নাম কি? অ্যাওর্টা। এই নালীর নাম কি ছিল? অ্যাওর্টা। তো অ্যাওর্টা দেখো লেফট ভেন্ট্রিকল থেকে খাড়া উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে একটা জিনিস যদি নিচের থেকে উপর দিকে উঠে যায়, তাহলে এখানে একটা কপাটিকা দরকার অবশ্যই, নাহলে রক্ত আবার কোথায় চলে আসবে? নিচে। এক জিনিস তো আর বারবার বোঝানোর কিছু নেই, তোমরা বুঝে গেছো। তাহলে অ্যাওর্টার এখানে যে কপাটিকা তার নামই হচ্ছে
অ্যাওর্টিক কপাটিকা, নামের সাথে মিল আছে। অ্যাওর্টার এখানে যে কপাটিকা তার নাম অ্যাওর্টিক কপাটিকা। এখন কথা হচ্ছে অ্যাওর্টা কোথা থেকে অ্যারাইজ করছে, তুমি ভালোই জানো অ্যাওর্টা আমাদের হার্টের কোন চেম্বার থেকে অ্যারাইজ করছে, লেফট ভেন্ট্রিকল। তাহলে আমরা একটু লিখে ফেলি অ্যাওর্টিক কপাটিকা থেকে অ্যাওর্টার লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে অ্যাওর্টিক কপাটিকা কোথায় থেকে, অ্যাওর্টা ও লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে যারা ঠাডা মুখস্থ করে ওদের তো মাথা আওলা যায়, একবার রাইট ভেন্ট্রিকল, একবার লেফট ভেন্ট্রিকল, একবার রাইট এট্রাম, কোথা থেকে কি হইতেছে বুঝতে পারে না। তাহলে কথা হচ্ছে সব জিনিসের মূল কি, এইটুকু একটা ছবি, যেটা আমি তোমাদের গত ক্লাসে পুরো 1 ঘন্টা যাবত এর উপরেই খালি সময় দিছি। তাহলে কথা হচ্ছে এর উপরে তুমি যত বেশি দক্ষ হবা, এই ছোট্ট একটা ছবির উপরে তোমার ব্লাড সার্কুলেশনে পুরো 30-40 পেজ থাকবে হাতের মুঠায়, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কপাটিকার ব্যাপারগুলা ক্লিয়ার। তাহলে এইটা মোটামুটি আমাদের যে হৃৎপিণ্ডের কপাটিকাগুলা সব কিছু আমরা সুন্দর করে ক্লিয়ার করতে পারছি। তাহলে আমরা কপাটিকা সুন্দর করে বুঝতে পারছি কিনা একটু সবাই কমেন্টে জানাই। ইতিমধ্যে আমরা দেখছি প্রায় আমরা 45 থেকে 50 জন ক্লাসে আসি। আমি 50টাই কমেন্ট দেখতে চাই যে সবাই বুঝছে কিনা, ঠিক আছে? সবাই বুঝছে কিনা এটা জানতে চাই, এবং কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে এখনই বলতে হবে, কারণ আমি স্লাইড ক্লিয়ার করে দেবো এখন। সো তুমি যদি পরে বলো যে কপাটিকার এই কপাটিকা বোঝো নাই, তাহলে সেক্ষেত্রে বোঝানো আসলে সম্ভব হবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তৃষা বলছো ক্লিয়ার, অরবিন্দু, হৃদয় বুঝতে পারছো, জাফরিন বুঝতে পারছো, ওকে। তারপরে বাকিরাও জানাও যে সবাই বুঝছো কিনা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি 50 জন মতো ক্লাসে আছো তোমরা, 50টা কমেন্টে জানাও যে তোমরা সবাই বুঝছো কিনা। যদি কোথাও সমস্যা থাকে সেটাও জানাও। অনন্যা ঋতু বলছে যে খুব ভালো বুঝতে পারছে। রুদ্রশ্রী রয় বুঝতে পারছে, ক্লিয়ার সবার। প্রদীপ, জান্নাত, ফাইজা, রনি, অহনা, হামিদা, খাদিজা, শামীম, আশরাফ, ঝর্ণা, উত্তম, অভিষেক, আব্দুল, তোমার একটা কোশ্চেন আছে যে পালমোনারি ধমনী বুঝি নাই ভাইয়া। আচ্ছা দেখো, পালমোনারি ধমনী এটা রক্ত কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে লাংসে। আমাদের হৃৎপিণ্ডটা নিচে থাকে আর লাংসটা উপরে। তাহলে একটা জিনিস নিচের থেকে তুমি উপরে উঠাবা, এই জিনিস যদি তুমি রক্ত এখানে আটকানোর সিস্টেম না করো, তাহলে উপরের জিনিস আবার কোথায় চলে আসবে, নিচে। যেরকম ইনফেরিয়র ভেনা কাভা নিচের থেকে রক্ত উপরে নিয়ে যাচ্ছিল, এটাও তো আমরা নিচের থেকে কোথায় নিয়ে যাচ্ছি, উপরে। তাইলে এখানে কপাটিকা লাগবে, বুঝতে পারছো? পালমোনারি ধমনীর এখানে যে কপাটিকা তার নামই পালমোনারি কপাটিকা। আচ্ছা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাকিরাও বুঝতে পারছে। স্রোতসিনী, জিৎ, কবিতা সবাই লিখছে যে ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছে। জেসমিন, শাওন, ফারিয়া, জান্নাত, বিশাল বলছে যে খুব ভালো করে বুঝতে পারছে, ভালো করে বুঝতে পারছে। অপু বলছে যে খুব ভালো করে বুঝতে পারছে। মুনতাসির, তামিম মুনতাসির, হ্যাঁ খুব ভালো বুঝতে পারছে, ক্লিয়ার। মিমি বলছে যে 6 নম্বরটা আরেকবার বলেন। 6 নম্বরের নাম ছিল অ্যাওর্টিক কপাটিকা। দেখো আমাদের অ্যাওর্টা কোথা থেকে বের হয়, লেফট ভেন্ট্রিকল থেকে, বাম নিলয় থেকে। কোন টাইপের রক্ত নিয়ে বের হয়, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে একদম খাড়া উপর দিকে উঠে গেছে। তাহলে দেখো নিচের থেকে একদম উপর দিকে উঠে গেছে, ছবিতেই তো দেখা যাচ্ছে, তাই না? এই যে খাড়া উপর দিকে একদম গ্র্যাভিটির এগেনস্টে উঠে যাচ্ছে, এই যে রক্ত যে আমি এই নালীতে পথে পাঠাবো, এখানে যদি আমি আটকানোর ব্যবস্থা না করি, রক্ত আবার কোথায় চলে আসবে, নিচে। এই অ্যাওর্টার এখানে যে কপাটিকা তার নামই অ্যাওর্টিক কপাটিকা। আচ্ছা মাইশা বলছে একদম ক্লিয়ার এই টপিকটা। অপু বলছে যে উপরে কিভাবে যাচ্ছে, তুমি তো গত ক্লাসে হয়তো রক্ত ক্লাসটা ভালো করে করো নাই। আমাদের হার্টের এখান থেকে কিভাবে যাচ্ছে এই ব্যাপারটা আমি সামনের ক্লাসে পড়াবো, যে হচ্ছে আমাদের যে কার্ডিয়াক সাইকেল আছে, ঠিক আছে, আমাদের সিস্টোল ডায়াস্টোলের ঘটনা, এরপরে বুঝতে পারবো রক্ত এখান থেকে এখানে কেন যাচ্ছে। আমরা গত ক্লাসে গতিপথ শিখছি যে কই থেকে কই যায়, আমরা সামনের ক্লাসে শিখবো যে কেন যাচ্ছে, ব্লাড এখান থেকে ওখানে কেন যাচ্ছে, হার্টের মধ্যে কি ঘটনা ঘটতেছে যার কারণে রক্ত আসতেছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই ব্যাপারগুলো সামনের ক্লাসে শিখাবো, ঠিক আছে? মানে আমাদের ভেন্ট্রিকলটা মানে সিস্টোল করে আর কি, ঠিক আছে, মানে চাপ দেয়, চাপ দিলে রক্ত প্রেসারে পড়ে ওই পথে যাওয়া শুরু করে। আচ্ছা নাদিয়া বলছে একদম ক্লিয়ার। তারপরে বলছে ফাইজাক বুঝতে পারছে। তাহমিদ বলছে ক্লিয়ার। হুসাইন বলছে, আমাদ হুসাইন, যে
একটু পরে জয়েন করছে, ওর একটু সামারি চাচ্ছে। এখানে আসলে আমরা কপাটিকা নিয়ে পড়াশোনা করতেছিলাম। আমাদের হার্টের ভিতরে যে 6টা কপাটিকা, সেই কপাটিকাগুলো কোথায় থাকে সেগুলো বুঝিয়েছি। ক্লাস তো রেকর্ডেড আছে, তুমি একটু ক্লাস শেষ করে পরের আগের ক্লাসটুকু পেয়ে যাবা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন কপাটিকার ব্যাপারটা ক্লিয়ার করে ফেললাম। আমরা চলে যাই আবার আমাদের স্লাইডে। ওকে, তো আমরা এই টপিকটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। দেখি হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ আমাদের এই স্লাইডের কোথায় আছে। এই যে হৃৎপিণ্ডের কপাটিকা, দেখো এই ব্যাপারটা আমরা এতক্ষণ বসে পড়লাম। তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বইয়ের একটা তোমাদের যে বক্স, সেই বক্স, এবং সেখানে দেখো খুব সুন্দর করে এটা পড়ানো আছে, লেখা আছে। আমরা সব পড়ে ফেলছি, বাইকাসপিড, টাইকাসপিড, অ্যাওর্টিক, পালমোনারি, থিবেসিয়ান, খুব সুন্দর করে আমরা এটা পড়ে ফেলছি, এবং কোথায় থাকে তাও সুন্দর করে পড়ে ফেলছি। ঠিক আছে, এখান থেকে এসব আর লাগবে না। আর এই কাজ তুমি এমনিই পারবা। আমি যখন সামনের ক্লাসে তোমাদের কার্ডিয়াক সাইকেল পড়াবো তখন এগুলা তুমি এমনিও বুঝতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে অ ক খ। হ্যাঁ, এই অ তুমি এমনিই পারবা যখন তুমি আমবানান শিখবা, তো সমস্যা নেই। আমরা এখন দেখি অন্য কোনো টপিক পড়ি। হৃৎপিণ্ডের কার্ডিয়াক সাইকেল আমরা সামনের ক্লাসে পড়ব। আচ্ছা, আমরা একটু যাই। হ্যাঁ, এই টপিকটা আমাদের একটু শেখা দরকার, রক্ত সংবহন পদ্ধতি। ঠিক আছে, যেহেতু আমাদের ব্লাড সার্কুলেশন ক্লিয়ার, আমি তোমাদের বলছিলাম যে পেজের পর পেজ তুমি অনেক কিছু এখন শুধু পারবা। সো আজকে যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো তোমার গত ক্লাসের সাথে মিল, এখন যে পড়াবো তাও মিল, সামনের ক্লাস যা পড়াবো তাও রক্ত সংবহনই পড়াবো। তার মানে বুঝতেছি এক টপিকের সাথে মিল রেখে সব টপিক পড়ায় ফেলবো। ওকে, রক্ত সংবহন পদ্ধতি দেখো সুন্দর করে লেখা আছে বইয়ের লাইনে। এটা তোমরা 219 পেজে এটা পেয়ে যাবা। ঠিক আছে, আমরা এখন 219 পেজে সুন্দর মিলাই পড়তেছি। বলছে মানুষের রক্ত সংবহন বদ্ধ ধরনের। এখন আসি যে বদ্ধ ধরনের বলতে কি বোঝাচ্ছে, বদ্ধ বা ক্লোজ সার্কুলেশন কি। আসলে রক্ত সংবহন 2 রকমের হয়, বুঝছো? রক্ত সংবহন কয় রকমের হয়? রক্ত সংবহন পদ্ধতি 2 রকম। একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন পদ্ধতি, মুক্ত রক্ত সংবহন পদ্ধতি, আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন পদ্ধতি। ঠিক আছে, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। এখন তোমার শিখতে হবে যে মুক্ত কি আর বদ্ধ কি। শোনো, কথা হচ্ছে যে যদি রক্ত যে টুই 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 করে ঘুরে বেড়াচ্ছে বডিতে, এই রক্তটা যদি হৃৎপিণ্ড আর রক্তনালীর মধ্যে আবদ্ধ থেকে ঘুরে বেড়ায়, তাহলে সেটাকে আমরা বলতেছি ক্লোজ সার্কুলেশন বা বদ্ধ রক্ত সংবহন। যেহেতু রক্তটা আবদ্ধ অবস্থায় আছে, কিসের মধ্যে? রক্তনালী আর হার্টের মধ্যে। তুমি মনে প্রাণে বিশ্বাস করতে পারো আমাদের বডির ফাঁকা জায়গার মধ্যে কোনো ব্লাড নাই। তুমি ভাইবো না যে আমাদের বুকের ভিতরে আমরা 3 কেজি রক্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর বুক কাটার সাথে সাথে 3 কেজি রক্ত বের হয়ে যাবে। পেটের মধ্যে মনে করো না যে 2.5 কেজি রক্ত আছে, কাটলাম আর সাথে সাথে সব বের হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমাদের বডির যে বডি ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে কোনো রকম রক্ত নাই, কারণ আমরা বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের প্রাণী। আমাদের রক্তগুলা সব হচ্ছে আমাদের রক্ত নালীর ভিতরে আর হার্টের ভিতরে। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে তো যখন পেটে কেউ ছুরি মেরে দেয়, হ্যাঁ, তাহলে তো রক্ত সব বের হয়ে যায়, রক্ত কোথা থেকে আসে? তো কথা হচ্ছে যে তোমার স্ট্যাপ করলো কেউ, তো স্ট্যাপ করার সাথে সাথে তোমার কি যখন অনেকগুলা ব্লাড ভেসেল রাপচার হবে না, অনেকগুলো ব্লাড ভেসেল তো কাটা পড়বে, তো সেখান থেকে রক্ত তো আসবেই, সেটাই আর কি। তো কথা হচ্ছে আমাদের বডির ফাঁকা জায়গার মধ্যে কোনো রক্ত নাই, আমাদের রক্তগুলো সবসময় নালীর মধ্যে, রক্তনালীর মধ্যে। তুমি জানো রক্তনালী 3 রকম, ধমনী, শিরা আর কৈশিক জালিকা। তো কথা হচ্ছে যে তাইলে আমাদের বডির হালকা যখন কেটে যায় রক্ত কেন আসে? কারণ আমাদের বডির সব জায়গায় জালের মতো কিছু রক্তনালী সূক্ষ্মভাবে ছড়ায় আছে, যেগুলোকে আমরা বলি ক্যাপিলারি বা কৈশিক জালিকা। যার কারণে যখন হালকা একটু কাটে, ক্যাপিলারি কেটে যায়, যার কারণে অল্প একটু রক্ত বের হয়। বাট একটু ডিপ কেটে গেলে তখন অনেক রক্ত বের হয়, কারণ তখন দেখা যাচ্ছে যে আর্টারি কাটা পড়ছে, অথবা ভেইনে একটু, হ্যাঁ, ভেইন কেটে গেলে তো রক্ত অনেক পরিমাণে, আর্টারি কাটলে তো আরও রক্ত বের হবে। তার মানে কথা হচ্ছে যে ক্যাপিলারি যখন কাটা পড়ে কৈশিক জালিকা, তখন হালকা রক্ত বের হয়। তো কথা হচ্ছে তাইলে আমাদের বডির রক্তটা সবসময় আবদ্ধ অবস্থায় থাকে, তাই আমরা হচ্ছে ক্লোজ সার্কুলেশন। আমরা কোন পর্বের প্রাণী? মানুষ, কর্ডাটা। তোমরা যারা প্রথম চ্যাপ্টারে কোর্স করছো বা প্রথম চ্যাপ্টার পড়ে ফেলছো, তোমরা জানো মানুষ কর্ডাটা পর্বের প্রাণী, এবং কর্ডাটা পর্বে কিন্তু বদ্ধ রক্ত সংবহন পাওয়া যায়। এরকম আরও একটা পর্ব আছে যেই পর্বে বদ্ধ রক্ত সংবহন পাওয়া যায়। আমি একটু কমেন্টে দেখতে চাই যে বদ্ধ রক্ত সংবহন আর কোথায় পাওয়া যায়।
কে জানো একটু কমেন্টে জানাও। প্রথম চ্যাপ্টার কে কে ভালো করে পড়ছিলা আমাদের কোর্স থেকে, এবং তোমরাও কোথায় পড়ছো দেখি জানাও যে বদ্ধ রক্ত সংবহন করডাটা পর্ব ছাড়া আর কোথায় পাই দেখি। এই যে জাফরিন ও উল্টাপাল্টা বলে ফেলছে, দেখি কে পারো সঠিক যে বদ্ধ রক্ত সংবহন আর কোথায় পাই। আমি কিন্তু তোমাদের জুওলজির যে প্রথম ছোট্ট একটা কোর্স ছিল সেখানে কিন্তু তোমাদের খুব সহজে একটা নিনজা টেকনিক বলে দিয়েছিলাম যে মানুষকে কামড়ায় জোকে, জোক মানুষের রক্ত খায়, তাই না? এইভাবে একটা মজার টেকনিক বলছিলাম এবং আমার সেই পাহাড়ের গল্প করছিলাম, হ্যাঁ, যে জোকে হচ্ছে পুরো একদম রক্ত সব খেয়ে ফেলছিল পাহাড় থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা সুন্দর করে জানো এই মজার লাইনটা যে জোকে মানুষের রক্ত খায়, তখন কিন্তু তোমার আর ভুল হবে না। হ্যাঁ, যারা মুখস্থ করছে তারা এখন উল্টাপাল্টা অ্যান্সার দিতেই পারো। তো কথা হচ্ছে যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি নীলিমা সঠিক অ্যান্সার দিয়েছো, যারা ভুল অ্যান্সার দিয়েছো তাদের সমস্যা নেই, তোমরা সুন্দর করে আবার শিখবা। প্রথম চ্যাপ্টারের ক্লাস তো আছেই, সেখান থেকে তুমি আবার ক্লাস করতে পারবো, সমস্যা নেই। দেখতে পাচ্ছি তানা সঠিক অ্যান্সার দিচ্ছ, আশরাফ, তাহমিদ, বাকিরা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, দুই একজন উল্টাপাল্টা অ্যান্সার বাদে। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমরা শিখছিলাম বদ্ধ রক্ত সংবহন কোথায় পাই আমরা। মানুষটা জোকে কামড়াইছে, মানুষটা কিসে কামড়াইছে? মানুষের রক্ত কিসে খায়? জোকে। তো আমি এইভাবে মনে রাখতাম মানুষ কোন পর্ব? করডাটা। তাহলে বদ্ধ রক্ত সংবহন কোথায় পাবো? করডাটা। আর জোকে কামড়াইছে, তাই না? জোক মানুষের রক্ত খায়, তো যোগ কোন পর্ব? কেঁচো যোগ হচ্ছে অ্যানিলিডা। কোনটা? অ্যানিলিডা। তাইলে বদ্ধ রক্ত সংবহন আমরা দুইটা জায়গায় পাই, তাই না? একটা হচ্ছে করডাটা আর একটা হচ্ছে অ্যানিলিডা। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু রক্ত সংবহনের এই ব্যাপারটা একবারে ক্লিয়ার করে ফেলতেছি যে বদ্ধ রক্ত সংবহন আমরা কই কই পাই। একটা হচ্ছে অ্যানিলিডা আর একটা হচ্ছে করডাটা আর অ্যানিলিডা। এখন আসো মুক্ত রক্ত সংবহন। মুক্ত রক্ত সংবহন মানে কি? মুক্ত রক্ত সংবহন মানে হচ্ছে এই রক্তটা এখন আর হৃৎপিণ্ড রক্তনালীর মধ্যে আবদ্ধ অবস্থায় থাকবে না। এই রক্তটা এখন দেহের ফাঁকা গহ্বর দিয়ে ঘুরে বেড়াবে টই টই করে। কিভাবে? যেরকম ঘাসফড়িং, তেলাপোকা, এই যে পোকামাকড়গুলা, এদের বডিতে ব্লাড সার্কুলেশনটা, ওদের বডির ফাঁকা যেসব জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনাস। তোমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়ে ফেলছো কিন্তু, এবং সেখানে তোমরা ব্লাড সার্কুলেশন পড়ছো ঘাসফড়িংয়ে, সেখানে তোমরা সাইনাসের নামও শিখে আসছো, তাই না? পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। সাইনাস মানে কি? ফাঁকা জায়গা। ওখানে আমরা দেখছিলাম দেহের ফাঁকা জায়গা দিয়ে রক্ত ঘুরে বেড়াচ্ছে। দেহের ফাঁকা জায়গা দিয়ে যদি রক্ত টই 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 করে ঘুরে বেড়ায়, তখন সেটাকে আমরা বলি মুক্ত রক্ত সংবহন। এখন তুমি বলো পোকামাকড় এগুলো কোন পর্ব? আর্থ্রোপোডা। তাহলে মুক্ত রক্ত সংবহন আমরা কোথায় পাবো? আর্থ্রোপোডাতে পাবো। কোথায় পাবো? আর্থ্রোপোডা। দেখছো, মুখস্থ না করেই পাওয়া যায়। তাহলে মুক্ত রক্ত সংবহন পোকামাকড়ে পাই। পোকামাকড় কোন পর্ব? আর্থ্রোপোডা। মুখস্থ করলে বেশি দিন মনে থাকবে না। মুখস্থ করলে এই অ্যানিলিডার নাম আর্থ্রোপোডা বলবা, আর্থ্রোপোডার নাম অ্যানিলিডা বলবা, ওখানেই শেষ পড়াশুনো। ঠিক আছে, তাহলে আর্থ্রোপোডা গেল। এখন মুক্ত রক্ত সংবহন আরও একটা জায়গায় আমরা পাই। মুক্ত রক্ত সংবহন আরও একটা জায়গায় পাই। এখন এটা মুখস্থ করলে তো বেশি দিন মনে রাখে না, মনে রাখবা মুক্তর প্রথম অক্ষর কি? ম। তাহলে মুক্ত রক্ত সংবহন আমরা আরও একটা জায়গায় পাবো। সেটা কোথায় পাবো? ম দিয়ে একটাই পর্বের নাম আছে, ম দিয়ে একটাই পর্বের নাম আছে। কমেন্টে জানাও তো, ম দিয়ে একটাই, 9টা পর্বের মধ্যে ম দিয়ে একটাই পর্ব আছে, সেটা কোন পর্ব? যে জায়গায় আমরা মুক্ত রক্ত সংবহন পাই। দেখি কে পারো। জাফরিন সঠিক অ্যান্সার দিছ সর্বপ্রথম, হৃদয় সঠিক অ্যান্সার, তৃষা সঠিক অ্যান্সার। তোমরা অনেকেই প্রথম চ্যাপ্টারে ক্লাস করছো আমাদের। প্রথম চ্যাপ্টারে কিন্তু আমি এইভাবে গুছিয়ে তোমাদের দিয়েছিলাম। ওকে, এবং আমাদের প্রথম চ্যাপ্টারের ক্লাস কিন্তু তাহলে বৃথা যায় নাই। তোমরা যে রেসপন্স করতেছো এতে বোঝা যাচ্ছে যে প্রথম চ্যাপ্টারে তোমরা ভালোই সুন্দর করে শিখছো এবং তোমাদের মনে আছে। চতুর্থ চ্যাপ্টারে পড়াচ্ছি, বাট প্রথম চ্যাপ্টারে পড়া যে এখনো তোমাদের মাথায় আছে, তার মানে তোমাদের এগুলা লং টাইম আসলেই মনে থাকতেছে। তাহলে মুক্ত রক্ত সংবহন ম দিয়ে মলাস্কা। কোথায়? মলাস্কা। তার মানে দেখছো যে গুছায়ে পড়লে মনে থাকবে সারা জীবন, আর মুখস্থ করলে ওই কয়েকদিন পরে শেষ। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের রক্ত সংবহনের ব্যাপার। এবং আমরা রক্ত সংবহন তাহলে শিখে ফেললাম। রক্ত সংবহন দুই ধরনের, আমি আরেকটু জাস্ট রিপিট করি। বদ্ধ আর মুক্ত। বদ্ধ মানে হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে আবদ্ধ অবস্থায় রক্ত ঘুরে বেড়াবে, আর মুক্ত মানে রক্তটা দেহের ফাঁকা জায়গাকে বায়োলজিতে বলি সাইনাস, সাইনাস দিয়ে ঘুরে বেড়াবে।
বদ্ধ রক্ত সংবহন আমরা কোথায় পাই? বললামই তো, আমি তো নিজের উদাহরণে দিলাম যে মানুষের বডির ফাঁকা জায়গায় কোনো রক্ত নেই, তার মানে মানুষ বদ্ধ রক্ত সংবহন বা ক্লোজ সার্কুলেশনের প্রাণী। মানুষ কোন পর্ব? কর্ডাটা। আর মানুষের রক্ত কিসে এসে খায়? যোগ হচ্ছে অ্যানিলিডা। তাহলে বদ্ধ রক্ত সংবহন দুই জায়গায় পাওয়া যায়, কর্ডাটা আর অ্যানিলিডা। হিসাব ক্লিয়ার। এবার আসি মুক্ত রক্ত সংবহন। মুক্ত রক্ত সংবহন আমরা কোথায় পাই? পোকামাকড় কোন পর্ব? আর্থ্রোপোডা। ওকে। আর মুক্ত রক্ত সংবহনের প্রথম অক্ষর কি? ম মানে মলাস্কা। তাহলে মলাস্কা আমরা মুক্ত রক্ত সংবহন দুই জায়গায় পাচ্ছি, আর্থ্রোপোডা আর মলাস্কা। তাহলে এই ছিল আমাদের গুছায় পড়াশোনা, যেখান থেকে আমাদের মানে অনেক এমসিকিউ আসে। সো আমরা রক্ত সংবহন শিখে ফেললাম, এবং তার মধ্যে একটা প্রথম লাইনে তারা লিখে রাখছে যে মানবদের রক্ত সংবহন কোন টাইপের? বদ্ধ ধরনের। ঠিক আছে, আমরা বুঝে ফেলছি এই কথা। এটা নিয়ে আমাদের আর তেমন কোনো কথাবার্তা নেই। এরপরে আসি, তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। এরপরে আসি আমাদের নতুন পড়াশোনায়। এখানে আরেকটা কথা বলছে যে মানুষের রক্ত সংবহন দ্বিচক্রী রক্ত সংবহন। এখন আসো যে রক্ত সংবহন আরও দুই রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে একচক্রী আর একটা হচ্ছে দ্বিচক্রী। তাহলে একটা হচ্ছে একচক্রী রক্ত সংবহন আর একটা হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন। তাহলে আমরা এখন দ্বিচক্রী আর একচক্রী নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, ওকে। তাহলে আসো, মাত্র 1 মিনিটে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবো, একচক্রী রক্ত সংবহন কি আর দ্বিচক্রী রক্ত সংবহন কি। দেখো, কথা হচ্ছে এক মানে এক, দ্বি মানে দুই। যদি হার্টের মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত অথবা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে কোনো একটা যায়, হার্টের মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত অথবা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে কোনো একটা যায়, যে কোনো একটা মানে কি? একচক্রী। তাহলে হয় অক্সিজেনযুক্ত রক্ত অথবা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই দুই ধরনের যে কোনো এক ধরন যদি হার্টের মধ্যে দিয়ে চলাচল করে তখন সেটাকে বলি একচক্রী। এই একচক্রী রক্ত সংবহন আমরা কোথায় পাই? রুই মাছের হৃৎপিণ্ড বা মাছের হৃৎপিণ্ড। এটা মাছের হৃৎপিণ্ড এরকম, বুঝছো? আর তার এই হৃৎপিণ্ডে দুইটা প্রকোষ্ঠ থাকে এবং দুইটা প্রকোষ্ঠের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। কোন টাইপের রক্ত যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তার হৃৎপিণ্ডের মধ্যে কখনোই অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে না। তাহলে তার হৃৎপিণ্ডের মধ্যে কয় টাইপের রক্ত যাচ্ছে? এক ধরনের। তাহলে একচক্রী রক্ত সংবহন আমরা কোথায় পাই? মাছে পাই। কোথায় পাই? মাছ। ঠিক আছে, কিন্তু দ্বিচক্রী তো তুমি পুরো বস, তুমি বুঝে গেছো। মানুষের যে মানুষের হার্টের রাইট সাইডে কোন টাইপের ব্লাড ঢুকছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই ব্লাড আবার কোথায় গেছে? লাংসে। সেখান থেকে সেটা পিউরিফাইড হয়ে অক্সিজেনযুক্ত রক্ত আবার কোথায় ঢুকছে? হার্টে কোন চেম্বারে? বাম সাইডে, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তাহলে এবার খেয়াল করো, আমাদের হার্টে কার্বন ডাইঅক্সাইডও চলাচল করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আবার অক্সিজেন যুক্ত রক্তও চলাচল করে। যেহেতু আমাদের হার্টের মধ্যে দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সাইমultaneously দুই টাইপের রক্তই চলাচল করতেছে, এই জন্য আমাদের রক্ত সংবহনকে আমরা বলি দ্বিচক্রী রক্ত সংবহন। তাহলে দ্বিচক্রী রক্ত সংবহন আমরা কোথায় পাচ্ছি? মানুষে। কোথায় পাচ্ছি? মানুষ। তাহলে এইগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, এইগুলা কিন্তু তোমার সিকিউ আসবে পরীক্ষায়। এরকম ভাইবো না যে 9-10-এ পড়ো কয়েকটা টেস্ট পেপার একটু কয়েকটা 10-15টা প্রশ্ন মুখস্থ করে ফেললাম, 9-10-এর মধ্যে A+ পেয়ে গেলাম। এটা কিন্তু এইচএসসি পরীক্ষা, মাথায় রাখতে হবে যে এইচএসসির প্রশ্ন কিন্তু ওই 10-15টা সিকিউ মুখস্থ করে ফেললাম তার থেকে আসবে না, এখানে আসবে বেসিক থেকে। যার বেসিক ক্লিয়ার, প্রশ্ন যে জগৎ থেকে আসুক, তুমি সুন্দর করে টিচারে বুঝ দিয়ে আসতে পারবা। টিচারে বুঝ দিয়ে আসতে হবে, এই টেকনিক শিখতে হবে যে কীভাবে লিখলে টিচার নাম্বার দিতে বাধ্য। তাহলে কথা হচ্ছে টিচারে বুঝ দিতে গেলে অবশ্যই তো নিজেরও বুঝ থাকা লাগবে, তাই না? আমি টিচারে বুঝ দিয়ে আসবো পরীক্ষায়, সে কঠিন প্রশ্ন দিছে বা প্রশ্ন কঠিন আসছে, বাট আমিও আমার মতো বুঝ দিয়ে আসছি। সেই জন্য তোমার কনফিডেন্স থাকতে হবে, তোমার বেসিক অনেক স্ট্রং থাকতে হবে, তাইলেও তোমার লেখার ধরনই পাল্টে যাবে। ঠিক আছে, তাহলে দ্বিচক্রী রক্ত সংবহন আমরা মানুষে পাই, এবং মানুষের হার্ট তো তুমি সুন্দর করে এটা জানোই যে এই যে হচ্ছে আমাদের হার্ট। তো আমাদের যে রাইট সাইড, এই রাইট সাইডে কোন টাইপের রক্ত আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর লেফট সাইডে কোন টাইপের রক্ত আসে? অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে দেখো, মানুষের হার্টের মধ্যে দিয়ে যেহেতু দু ধরনের রক্তই যাচ্ছে, দুই টাইপের রক্ত, এই জন্য মানুষের রক্ত সংবহনকে আমরা বলি দ্বিচক্রী। তাইলে দেখো, তোমাদের একটু আগে শিখাইছি মানুষে বদ্ধ, ঘাসফড়িংয়ে মুক্ত। প্রশ্নটা ঠিক এইভাবেই আসবে পরীক্ষায়। মনে করো তোমার ঘাসফড়িং গ দাগে আসছে, ঘ দাগে বলবে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের সাথে মানুষের রক্ত সংবহন তন্ত্রের একটা পার্থক্য পরিলক্ষিত হয়, ব্যাখ্যা করো। তার মানে রিলেট করতে পারতেছো যে ঘাসফড়িংয়ের চ্যাপ্টার যারা পড়ছো আমাদের কাছে, তুমি জানো এইগুলা কিন্তু তখনই আমি তোমাদের
রিলেট করাই দিছিলাম যে একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার কিভাবে রিলেট করে প্রশ্ন আসে। তাহলে 2 নাম্বার চ্যাপ্টারের সাথে কিন্তু 4 নাম্বার চ্যাপ্টার এসে অ্যাড হয়েছে প্রশ্নে, বুঝতে পারছো? তাহলে ঘাসফড়িংয়ের সাথে মুক্ত বদ্ধ ব্যাপারটা আসবে। এবার আসো, তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে কিন্তু রুই মাছ পড়ে আসছো, তাই না? রুই মাছে কিন্তু ব্যাপারটা ছিল রুই মাছ একচক্রী, আর মানুষ এখন কি দেখলা? দ্বিচক্রী। তাহলে বলবে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের সাথে মানুষের রক্ত সংবহনের পার্থক্য পরিলক্ষিত হয়, ব্যাখ্যা করো। অথবা মানুষের এই রক্তের চ্যাপ্টার থেকেও এরকম আসতে পারে, হ্যাঁ, মিলায় প্রশ্নটা, যে রুই মাছ এবং ঘাসফড়িংয়ের সাথে এরকম মিলায়, উদ্দীপকের সাথে মিলায় কিন্তু প্রশ্ন দিতে পারে। তার মানে একটা চ্যাপ্টার পড়া মানে যে ওই চ্যাপ্টার থেকে সবই আসবে এরকম না। প্রশ্ন কিন্তু টিচাররা এরকম একটু ভ্যারিয়েশন আনতে পছন্দ করে, এবং তোমার মাথায় আসলে গিলু আছে কিনা এগুলো একটু বোঝানোর, মানে তারা চেষ্টা করে যে তুমি আসলেই বুঝছো কিনা ব্যাপারগুলো, একটার সাথে একটা কোরিলেট করে পড়ছো কিনা, নাকি শুধু মুখস্থ করে আসছো পরীক্ষায়। তাহলে এই ছিল আমাদের ব্যাপার স্যাপার। তাহলে এক বদ্ধ এবং দ্বিচক্রী নিয়ে আমি তোমাদের জাস্ট 2টা লাইন পড়াইনি, ব্যাপারটা দ্বিতীয় চ্যাপ্টারে নিয়ে গেছিলাম যে কোথা থেকে কি আসে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এখানে দেখতে পাচ্ছ যে আরো একটা কথা লেখা আছে, মানবদের এই রক্ত সংবহন 4 প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়, 4টা প্রক্রিয়া, ঠিক আছে? আমি এখন এই 4টা প্রক্রিয়া নিয়ে পড়াবো। তাহলে 4টা প্রক্রিয়ার প্রথম প্রক্রিয়ার নাম কি? সিস্টেমিক, পরেরটা কি? পালমোনারি, পরে হচ্ছে পোর্টাল, আর এটা হচ্ছে করোনারি। তাহলে কি বলতেছে যে মানুষের যে ব্লাড সার্কুলেশনটা, এই ব্লাড সার্কুলেশনটা 4টা ধাপে তারা ভাগ করছে। 4টা ধাপে ভাগ করে পড়লেও তোমার এই জিনিসটা অলরেডি গত ক্লাসেই তুমি পেরে গেছো, এখন শুধু একটু মিলাবো অ্যান্ড শেষ পড়া। তাহলে কথা হচ্ছে যে এখন যে কথাগুলো একটু সহজে লিখে দিব সেগুলো তোমরা এখন লিখে ফেলবে। তাহলে কি বললাম? পুরো রক্ত সংবহনকে আমরা কয় প্রক্রিয়ায় ভাগ করছি? 4 ভাগ, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি। তাহলে এক একটা করে পড়াই, চলো। ওকে, প্রথমে আসো সিস্টেমিক। সিস্টেমিকের পাশে যে কথাটা লিখে দেবো ছোট্ট করে শিখে ফেলো। বইতে অনেক কথাবার্তা লেখা আছে, পুরো 1 পেজ লেখা আছে, আমি তোমারে জাস্ট একটা কথা লিখে দেবো, শুধু একটা কথাই লিখে রাখো। শুধু সিস্টেমিকের পাশে লেখো, যা বলছি সেটা লিখে ফেলো, একটা শব্দ শুধু, হৃৎপিণ্ড থেকে দেহ সিস্টেম। আমি যে শব্দটা লিখে দিচ্ছি তুমি শুধু এই একটা শব্দ শুধু লিখে রাখো, আর এই পড়া সব তোমার এমনি হয়ে যাবে। তাহলে কি বললাম? সিস্টেমিক সার্কুলেশন মানে কি? হৃৎপিণ্ড থেকে দেহ সিস্টেম, এইটুক লিখো। এইবার চলো তোমার আমি সুন্দর করে বুঝাই দিই ব্যাপারগুলো। তুমি ব্লাড সার্কুলেশনে তো বস, তাই না? দেখো, তুমি জানো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা কি? লেফট ভেন্ট্রিকল। তোমার এখন খুঁজে বার করতে হবে কি হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় যাবে? দেহ সিস্টেমে। তুমি তো ব্লাড সার্কুলেশন পারোই, তুমি শিখে আসছো যে আমাদের হার্টের কোন চেম্বার থেকে দেহ সিস্টেমে ব্লাড যায়? লেফট ভেন্ট্রিকল থেকে। কোথা থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় ঢুকে? অ্যাওর্টায়। এই যে হচ্ছে আমাদের অ্যাওর্টা। তাহলে দেখো আমরা এখন একটু মিলাই পড়ি। দেখো এখানে এই কথাই লেখা আছে, এই যে দেখো গোলাপি কালারের লাইন, লেফট ভেন্ট্রিকল বা বাম ভেন্ট্রিকল। ওখান থেকে কোথায় ঢুকে? অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে রক্ত আমরা জানি কোথায় যাবে? দেহে যাবে, দেহের বিভিন্ন টিস্যুতে যাবে। এই যে দেখো টিস্যু অঙ্গে গেছে। এখন বলো, একটা টিস্যুতে যখন অক্সিজেনযুক্ত রক্ত যায়, এই অক্সিজেন যাওয়ার পরে এই টিস্যুতে শক্তি তৈরি হয়, অ্যান্ড বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড সেই কার্বন ডাইঅক্সাইড আবার এই যে দেখো টিস্যুতে আসছিল, এই যে দেহতে টিস্যুতে আসছে, পরে এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সেই কার্বন ডাইঅক্সাইড আবার হৃৎপিণ্ডের কোন চেম্বারে চলে আসে? রাইট অ্যাট্রিয়াম। তোমরা জানো। তাহলে দেখো এই যে টিস্যু অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সেগুলো ভ্যানা কাভার মাধ্যমে কোথায় আসছে? রাইট অ্যাট্রিয়াম বা ডান অ্যাট্রিয়াম। আর ডান অ্যাট্রিয়াম থেকে পরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যায়? ডান ভেন্ট্রিকল। তাহলে মনে রাখবা, লেফট ভেন্ট্রিকল থেকে শুরু আর রাইট ভেন্ট্রিকলে শেষ। এইটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু, রাইট ভেন্ট্রিকলে শেষ। এখন বলছে রাইট ভেন্ট্রিকলে এই খেলা শেষ করে দিলাম কেন? একটু আগালেই তো হতো। হবে না। রাইট ভেন্ট্রিকল থেকে আমি যদি এখন আগাই, এই রক্ত কোথায় চলে যাচ্ছে? ফুসফুসে। ফুসফুসে যদি যায় সেই সংবহনের নাম হচ্ছে পালমোনারি সংবহন। আমরা এখন ভাগ ভাগ করে পড়তেছি, যার কারণে রাইট ভেন্ট্রিকল থেকে আমি আর আগাইতে পারতেছি না, কারণ ওই পথের নাম ভিন্ন। ওই রাইট ভেন্ট্রিকল থেকে আমরা যখন লাংসে যাব, ওই সংবহনের নাম হয়ে যাবে পালমোনারি সংবহন, যেটা এখন পড়বো। তাহলে আসো, সিস্টেমিক সংবহন আশা করি বুঝতে পারছো যে আমাদের হৃৎপিণ্ড থেকে দেহ সিস্টেমে রক্ত যাবে। মাথার মধ্যে আমার তো আছেই, হৃৎপিণ্ড থেকে দেহ সিস্টেমে রক্ত কোথা থেকে যায়? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় ঢুকছিল, অ্যাওর্টা থেকে রক্ত সারা দেহে চলে গেছিল, অক্সিজেনযুক্ত রক্ত। অ্যান্ড সারা দেহে যাওয়ার পরে আমাদের কোষে কোষে তো জারণ প্রক্রিয়া কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। অ্যান্ড বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়?
কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে সব কার্বন ডাইঅক্সাইড আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামে জমা হয়। তো সব রক্ত আবার কোথায় চলে আসছে? রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় যায়? রাইট ভেন্ট্রিকল। নীল কালার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, লাল কালার মানে হচ্ছে অক্সিজেন। অ্যান্ড এই ছবির মাধ্যমে কিন্তু তুমি খুব সুন্দর করে বুঝতে পারতেছো। দেখো এই যে ছবি, এই ছবির মাধ্যমে দেখো এই যে লেফট ভেন্ট্রিকল থেকে এই যে রক্ত সারা দেহে চলে যাচ্ছে, দেখছো? অক্সিজেনযুক্ত রক্ত, লাল কালার মানে অক্সিজেন। ওকে, সারা দেহে গেল, যাওয়ার পরে এখানে জারণ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেন নীল কালার দিছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আশা করি সিস্টেমিক সংবহন ক্লিয়ার। তাহলে এই কথাগুলো দেখো, তাহলে তোমরা বইতে দাগায় ফেলো, এই লাইনটা দাগায় ফেলো। এই যে এই লাইনটা পড়লেই পুরো ঘটনা ক্লিয়ার, ঠিক আছে? ওকে, আমরা এখন যাব হচ্ছে পালমোনারি সংবহনে। কিসে যাব? পালমোনারি সংবহন। পালমোনারি সংবহনের পাশে জাস্ট একটা কথা লিখে ফেলো। সিস্টেমিকের পাশে যেরকম ছোট্ট একটা কথা লিখে দিছি, এখানেও একটা শব্দ লিখে ফেলো। আমি তোমার গাদাখানিক মুখস্থ করাবো না, জাস্ট একটা শব্দ লিখে ফেলো। তাহলে পালমোনারি সংবহনের পাশে লেখো হৃৎপিণ্ড থেকে ফুসফুস। পালমোনারি সংবহনের পাশে লেখো হৃৎপিণ্ড থেকে ফুসফুস। তাহলে এইবার তোমার ব্লাড সার্কুলেশন মাথার মধ্যে খেলাইতে হবে, অ্যান্ড তোমার খুঁজে বের করতে হবে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত যাওয়া শুরু করছিল কোথা থেকে। তোমরা একটু ভাবো তো, ব্লাড সার্কুলেশন মাথার মধ্যে, মনে করো যে সামনে সাদা দেয়াল, তুমি কল্পনা করো যে ফুসফুসে ব্লাড যাওয়া শুরু করছিল কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল, তাই না? রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় গেছিল? ফুসফুসে গেছিল। কোন নালীর মাধ্যমে? পালমোনারি ধমনী। ফুসফুসে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়েছিল, অক্সিজেন ঢুকছিল, অ্যান্ড সেই অক্সিজেন পরে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসছিল? লেফট অ্যাট্রিয়াম। আর লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত পরে কোথায় আসলো? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে আর আগাইতে কেন পারবো না? কারণ লেফট ভেন্ট্রিকল থেকে আগাইলে সেটা আবার সিস্টেমিকের আন্ডারে পড়ে যায়। তাহলে দেখো যা যা বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে। এই যে দেখো, ডান ভেন্ট্রিকল মানে রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী থেকে ফুসফুস, সেখান থেকে পালমোনারি শিরা, পালমোনারি শিরা থেকে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল। আশা করি যারা ব্লাড সার্কুলেশন বুঝে গেছো তারা এখন অনেক বেশি ফিল পাচ্ছ, অনেক মজা পাচ্ছ, কারণ তোমার কিছুই নতুন মুখস্থ লাগতেছে না, পুরোটাই গত ক্লাসের ব্যাপারগুলাই তুমি নতুন নতুন টপিক পড়তেছো, বাট ওই বেসিক দিয়ে তোমার অনেক লাভ হচ্ছে, তাই না? আশা করি যে খুব মজা পাচ্ছ যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। আর যার ওইখানে সমস্যা, আমার তার ক্ষেত্রে কিছু বলার নেই, কারণ ওই ক্লাসের বেসিক তোমার স্ট্রং করতে হবে, আমি ওই ক্লাসেই বলছি। ওকে, তাহলে এই পালমোনারি সংবহন সবাই বুঝছো কিনা এবং সিস্টেমিক সংবহন সবাই বুঝছো কিনা এই ব্যাপারটা একটু বলে ফেলো তাড়াতাড়ি। তাহলে আজ যে দুইটা আছে এই টপিকটা কিন্তু বইতে 2 পেজ, 2.5 পেজ 3 পেজ ব্যাপী লেখা, বাট আমরা পড়ে ফেলতেছি মাত্র 2 মিনিটে, ঠিক আছে? একটু সবাই জানায় ফেলো যে সিস্টেমিক এবং পালমোনারি সংবহন সবাই সুন্দর বুঝছো কিনা, আমি একটু কমেন্টে দেখি। দেখতে পাচ্ছি আশরাফ বুঝতে পারছে, অনন্যা, রুদ্রসী, তোমরা যারা গত ক্লাসের ব্যাপারগুলো আজকে পড়ে আসছো, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা সবাই বুঝতে পারবা, কারণ সেভাবেই আমি তোমাদের সিনক্রোনাইজ করে সেইভাবেই মানে ক্রনিক্যালি পড়াচ্ছি, যাতে ওইটার সাথে এইটা তুমি বুঝতে পারো, ঠিক আছে? যদি আগের ক্লাসটা তুমি অবশ্যই সুন্দর করে বুঝে থাকো, আজকে তুমি অনেক ভালো বুঝতে পারবা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ অ ক খ তোমার আমি শিখে আসছি, আজকে আম বানান শেখানো গেলে তুমি পারবা অবশ্যই, ঠিক আছে? কারণ ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সবাই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আর যারা একটু এতবার পরেও বুঝতে পারতেছো না, তোমরা ভিডিও তো পাচ্ছই, আবার একটু টেনে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে ঠান্ডা মাথায় আবার দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? যেহেতু এক জিনিস আমি প্রায় 4-5 বার করে বলছি, অবশ্যই তুমি যদি আরো একবার দেখো তাহলে বুঝতে পারবা। এক জিনিস আসলে একবারে সবাই ধরতে পারে না, সো আর একবার একটু দেখলে তার জন্য সুবিধা হয়, ঠিক আছে? তাহলে পালমোনারি সংবহন শেষ। চলো এবার আমরা নতুন সংবহনে যাই, সেটা হচ্ছে পোর্টাল। পোর্টালটা একটু পরেই পড়ি, আমরা করোনারি সংবহনটা দেখে আসি। কি পড়বো? করোনারি। করোনারিটা দেখার পরে আমরা পোর্টালে যাব, কারণ পোর্টাল অনেক বেশি মজার, ঠিক আছে? দেখো এটা শব্দ সহজে শিখে রাখো, করোনারি, করোনারি সংবহন। করোনারি সংবহনের পাশে সুন্দর করে লিখে রাখো, করোনারি মানেই হচ্ছে হৃৎপিণ্ড,
করোনারি মানে কি? হৃৎপিণ্ড। তাহলে মনে রাখবা করোনারি সংবহনে হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড রক্ত যাবে। কোথা থেকে কোথায় যাবে? হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড। এই কথাটা অনেকে হয়তো বুঝতে না পারো, বাট এখনই বুঝাবো। হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড রক্ত যাবে। কেমনে যাবে? চলো একটা ছবি আঁকাই। দেখো, এই হচ্ছে একটা হার্ট, এই হচ্ছে তার লেফট ভেন্ট্রিকল। তোমরা জানো যে এই যে লেফট অ্যাট্রিয়াম, এখান থেকে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত ঢুকছিল, আর সেটা পরে লেফট ভেন্ট্রিকল হয়ে পরে সারা দেহে কিসের মাধ্যমে যাচ্ছে? অ্যাওর্টার মাধ্যমে। এই হচ্ছে অ্যাওর্টা। এটা কি? অ্যাওর্টা। একটা জিনিস জেনে তুমি অবাক হবা যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে অক্সিজেনযুক্ত রক্ত কিন্তু আছে, কিন্তু এই অক্সিজেনযুক্ত রক্ত এই হার্টের এখান থেকে অক্সিজেন নেওয়ার কোনো ক্ষমতা নেই। এখন তোমার মনে হতে পারে অক্সিজেন হার্টের কেন লাগবে? আরে বাবা, হার্ট তো সে নিজের একটা অর্গান, তার বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে না? অবশ্যই লাগবে। তুমি একটা মেশিন চালাবা, সেই মেশিনে তুমি তেল দিবা না, নাহলে মেশিন কেমনে চলবে? হার্ট কি ম্যাজিক নাকি যে হার্ট একা একা পাম্প করবে? তারেও তো তোমার খাবার দাবার দেওয়া লাগবে, তারেও তো অক্সিজেন সাপোর্ট দেওয়া লাগবে, তারেও তো তোমার নিউট্রিশন, আমরা যে খাবার পাচ্ছি, খাবার খাচ্ছি, সেই খাবারে খাদ্যসার পৌঁছায় দেওয়া লাগবে। সে তো আলাদিনের চেরাগ না যে জন্মের আগে থেকে পাম্প করা শুরু করছে, সারা জীবন পাম্প করবে, তারও তো চাহিদা আছে নাকি? কথা হচ্ছে তারও তো অক্সিজেন দরকার, কিন্তু সে না এই হার্টের ভিতরে চেম্বারের অক্সিজেন নিতে পারে না। যেরকম ব্যাংকের ভিতরে কোটি টাকা আছে, তাই বলে কি ব্যাংকে যারা চাকরি করে সব টাকা ওদের? না। তাহলে হার্টও সেরকম যে ওর লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে অক্সিজেন অনেক আছে, কিন্তু সে এই অক্সিজেন নিতে পারে না। তার মেইন ফাংশনই হচ্ছে, তার মেইন টার্গেট যে অক্সিজেনযুক্ত রক্তরে আগে অ্যাওর্টায় পাঠানো। কোথায় পাঠানো? অ্যাওর্টায়। আগে হচ্ছে তার নিজের কাজের প্রতি সে বেশি সিরিয়াস, পরে ভোগ বিলাসের প্রতি। ঠিক আছে? তাহলে কথা হচ্ছে অক্সিজেন কিন্তু লাগবে, কিন্তু তারপরে অক্সিজেন ভিতর থেকে নিতেছে না, ওর আগে মেইন কাজের দিকে নজর, যে আমার অক্সিজেনযুক্ত রক্তরে আগে কোথায় পাঠাইতে হবে? অ্যাওর্টা হয়ে সারা বডিতে পাঠাইতে হবে, নাহলে সারা বডির প্রত্যেকটা অর্গান চেয়ে আছে যে কখন অক্সিজেন আসবে, কারণ অক্সিজেন না হলে বডির অন্যান্য অর্গানগুলোও বাঁচতে পারবে না। তাহলে হার্ট কিন্তু আগে তার কাজের প্রতি বেশি মন দিতেছে, যে অক্সিজেনযুক্ত রক্তরে আগে আমার পাঠাইতে হবে, তাই না? তো কথা হচ্ছে এই যে অক্সিজেনযুক্ত রক্ত যখন অ্যাওর্টায় ঢুকে, তো এরপরে তো সারা দেহে চলে যায়, এইভাবে ওখান থেকে চলে যায় অ্যাওর্টার। এখান থেকে কিছু ধমনী বের হয়, যেই ধমনীগুলা হৃৎপিণ্ডের প্রাচীরে হৃৎপিণ্ডের সাপ্লাই দেয়। যেই ধমনীগুলা হৃৎপিণ্ডের প্রাচীরে সাপ্লাই দেয় অক্সিজেনযুক্ত রক্ত, সেই ধমনীগুলার নাম হচ্ছে করোনারি ধমনী। সেই ধমনীগুলার নাম কি? করোনারি ধমনী। তাহলে করোনারি ধমনীগুলা কোথা থেকে বের হইছে? অ্যাওর্টা থেকে। অ্যাওর্টা থেকে করোনারি ধমনীগুলা বের হয়ে হৃৎপিণ্ডের সব প্রাচীরে অক্সিজেন সাপ্লাই দিতেছে, যে বাপ তুই খা, হ্যাঁ অক্সিজেন তোরে আমি দিলাম, যেহেতু তোর অক্সিজেন লাগবে। তো এরকম হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সাপোর্ট দিল। তুমি জানো বডির প্রত্যেকটা টিস্যু সে যেই জায়গায় হোক, সেখানে যদি অক্সিজেন দিই, নিউট্রিশন দিই, তাহলে ওখানে বাই প্রোডাক্ট হিসেবে কী তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। তাহলে হৃৎপিণ্ডের সব টিস্যুতে এখন কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তুমি এই কার্বন ডাইঅক্সাইড বাইর করবা না? করবা। হৃৎপিণ্ডের প্রাচীরে যেরকম করোনারি ধমনী আছে, হৃৎপিণ্ডের প্রাচীরে এরকম করোনারি শিরাও আছে। হৃৎপিণ্ডের প্রাচীরে এরকম নীল কালারে যা কালাম, এগুলো হচ্ছে করোনারি শিরা। এগুলা কি? করোনারি শিরা। তোমাদের সামনের ক্লাসে এই করোনারি ধমনী এবং করোনারি শিরা সত্যিকার মডেলে দেখাবো। তোমরা আজকে পড়ে আসো সামনের ক্লাসে, তাহলে বুঝতে পারবা হৃৎপিণ্ডের গায়ে করোনারি ধমনী এবং করোনারি শিরা যখন তোমাদের দেখাবো, তোমরা আসলে ফিল করতে পারবা তখন। ঠিক আছে? হঠাৎ একটা জিনিস তোমাদের দেখালাম, শুধু মডেলে দেখলা, বুঝতে পারবা না। একটু পড়লে তখন তুমি ব্যাপারটা দেখবা, তখন অনেক বেশি ফিল পাবা। এই যে এই সেই সুপিরিয়র ভেনা কাভা, এই সেই ইনফেরিয়র ভেনা কাভা, এই করোনারি ধমনী, এই পালমোনারি ধমনী, তখন তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, তুমি তখন ফিল করতে পারবা ব্যাপারটা। ঠিক আছে? শুধু শুধু দেখলে মজা নেই কোনো। তাহলে আগে পড়ো। তাহলে কথা হচ্ছে যে করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে সাপ্লাই হলো, অ্যান্ড হৃৎপিণ্ডের প্রত্যেকটা টিস্যুতে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড। সেগুলো পরে এই করোনারি শিরার মাধ্যমে সব হৃৎপিণ্ডের প্রাচীরের থেকে। তুমি জানো যে হৃৎপিণ্ডের প্রাচীরের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়ামে। কোন নালীর মাধ্যমে? করোনারি সাইনাস। তাহলে এই করোনারি ধমনীগুলো আলটিমেটলি সব জায়গায় কোথায় ওপেন করবে? করোনারি সাইনাস। ঘটনা কি ক্লিয়ার এবার? তাহলে করোনারি শিরাগুলো সব জায়গায় করোনারি সাইনাসের সাথে মিলবে, আর করোনারি সাইনাস পরে কার্বন ডাইঅক্সাইড হৃৎপিণ্ডের প্রাচীরে কার্বন ডাইঅক্সাইড কোথায় দিয়ে দেবে? রাইট অ্যাট্রিয়ামে। আর এভাবেই শেষ হবে হচ্ছে আমাদের করোনারি সংবহনের গল্প। তাহলে দেখো কি লিখছে দেখি, বইতে কি লিখছে দেখি। তাহলে
তাহলে তারা প্রথমে লিখছে সিস্টেমিক ধমনী। অনেকেই বুঝতে না পারো সিস্টেমিক ধমনী কি, তোমার তো নামের অভাব নেই, তাহলে কি সিস্টেমিক ধমনী বা অ্যাওর্টারও কি নামের অভাব আছে? অ্যাওর্টা তার আরেকটা নাম হচ্ছে সিস্টেমিক ধমনী। কেন? কারণ অ্যাওর্টার মাধ্যমে কিন্তু পুরো দেহ সিস্টেমে রক্ত যাওয়া শুরু করছিল, এই কারণে অ্যাওর্টার আর একটা নাম হচ্ছে সিস্টেমিক ধমনী। এছাড়াও তুমি জানো অ্যাওর্টার মাধ্যমে কিন্তু সিস্টেমিক সংবহন শুরু হয়েছিল, তাই অ্যাওর্টার আর এক নাম সিস্টেমিক ধমনী। ওকে, ধরে নিলাম এটা অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে কি বেরোয়ছিল লাল কালারের? করোনারি ধমনী। এই যে করোনারি ধমনী, করোনারি ধমনী অক্সিজেন কোথায় দিছিল? হৃৎপিণ্ডের প্রাচীরে। হৃৎপিণ্ডের প্রাচীরে পরে ওখানে কি তৈরি হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড। সেগুলো কিসের মাধ্যমে কালেক্ট হবে? করোনারি শিরা। করোনারি শিরা থেকে কোথায় যাবে? করোনারি সাইনাস। কিন্তু এরা ফাঁকি মারছে, এরা করোনারি সাইনাস আর লিখে নাই, ডিরেক্ট লিখে দিয়েছে ডায়নেট্রিয়াম। কোথায় লিখেছে? ডায়নেট্রিয়াম। আশা করি তাহলে করোনারি সংবহন সবার ক্লিয়ার। তাহলে করোনারি সংবহন সবাই বুঝছো কিনা একটু জানাও তো, করোনারি সংবহন বুঝছো কিনা একটু জানাও সবাই। মাসুম একটা সুন্দর কথা বলছে যে খাতার 3-4টা পেজ বইয়ের অনেকগুলো পেজ সহজ করে দেয়। আমি এই কথাই বলি যে এই যে ক্লাস করাচ্ছি তোমাকে ছোট্ট ছোট করে লিখে দিতেছি, এই যে 1-2 পেজের কথাগুলো তুমি একটু খাতায় টুকে নাও, তুমি মনে প্রাণে বিশ্বাস করো বইয়ের 10 পেজ পড়া হয়ে গেছে। ঠিক আছে, কথা হচ্ছে তোমার এই বেসিকগুলো যে ছোটোখাটো করে একটু দেখা দিচ্ছে, এগুলো হচ্ছে মূল বেসিক। একটা অঙ্কের যেরকম নিয়ম শিখে গেলে তুমি 8-10টা ম্যাথ করতে পারো, একটা সিস্টেম শিখে গেলে যেরকম ওই চ্যাপ্টারের বাকিগুলো শিখতে পারো, বায়োলজি আমিও সেভাবে উপস্থাপন করি, যাতে আমার একটা আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাস করলে তোমার বাকি বইয়ের 10-15 পেজ তুমি একাই পড়ার মানে যোগ্যতা অর্জন করতে পারো। ঠিক আছে, তুমি যাতে ক্যাপাবল হও বাকি জিনিসগুলো পড়ার জন্য। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছি তোমরা তাইলেই সবাই এই করোনারি সংবহন বুঝতে পারছো। আমি এইটা বারংবার বলছি, ব্লাড সার্কুলেশন যার ক্লিয়ার তার এই চ্যাপ্টার পড়া শেষ, এখন তোমার শুধু সুখের সময়। ঠিক আছে, চলো এবার পোর্টাল সংবহন। পোর্টাল সংবহনটা আমরা একটা গল্পের মাধ্যমে শিখবো। তাহলে আমরা এখন শিখবো পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন শেখার আগে তোমরা যারা সিলেটে আসো তোমরা এই ব্যাপারটা একটু খেয়াল করো। মনে করো তুমি থাকো সিলেট, এই গল্পটা একটু খেয়াল করো, বা যারা অন্য জায়গায় আছো তারাও সমস্যা নেই। ধরো তুমি থাকো সিলেট, তোমার একটা বন্ধু থাকে ঢাকায়। কোথায় থাকে? ঢাকায়। এখন তোমার আরও একটা বন্ধু সে হবিগঞ্জে থাকে। কোথায় থাকে? হবিগঞ্জ। যারা সিলেটের এই রাস্তা চিনো না তাদের ক্ষেত্রে বলে রাখি যে সিলেট থেকে আমরা ঢাকা যাওয়ার পথে মাঝপথে হবিগঞ্জ পড়ে, তার মানে একটা জায়গা থেকে একটা জায়গায় মাঝপথে একটা জায়গার নাম আমরা তুলে ধরছি। মনে করো তুমি থাকো সিলেট, তোমার একটা বন্ধু থাকে ঢাকায়, তুমি সেই বন্ধুর কাছে আমার এই ফোনটা পাঠাইতে চাচ্ছ। তুমি সিলেট থেকে ঢাকায় তোমার এই বন্ধুর কাছে কি পাঠাইতে চাচ্ছ? এই মোবাইলটা পাঠাইতে চাচ্ছ। তোমার আরও একটা বন্ধু থাকে হবিগঞ্জে। কোথায় থাকে? হবিগঞ্জ। সেই হবিগঞ্জ থেকে ঢাকার ওই বন্ধুর কাছে, তোমার ওই বন্ধুর কাছে এই পেনটা পাঠাইতে চাচ্ছে। তাহলে তুমি মোবাইল পাঠাইতে চাচ্ছ এখান থেকে ঢাকায়, আর হবিগঞ্জের বন্ধু কলম পাঠাইতে চাচ্ছে ঢাকায়। তাহলে দেখছো মিল পাচ্ছ কিন্তু, যে তুমিও ঢাকায় যাবা সেও ঢাকায় যাবে। তাহলে তুমি একটা ফাঁকি মারতে পারো এখানে। কি ফাঁকি? যে তুমি ঢাকা পর্যন্ত না গিয়ে হবিগঞ্জ পর্যন্ত যাই বলতে পারো যে বন্ধু তুমি তো এমনিও ঢাকায় যাইতেছো, তাইলে আমি আর ঢাকা না যাই, এই মোবাইলটা সহ তুমি ওই পেনটা একবারে আমার ওই বন্ধুর কাছে দিয়ে আইসো। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যে হবিগঞ্জে গিয়ে তুমি যে আর গেলা না, ওখানে যে পোর্ট করলা, হবিগঞ্জে গিয়ে তুমি কি করলা? পোর্ট করলা। সো এই ব্যাপারটাই হচ্ছে পোর্টাল সংবহন। এই ব্যাপারটাই হচ্ছে পোর্টাল সংবহন। তাহলে আমরা একটু মানুষের বডিতে এই ঘটনাটা একটু দেখি যে হবিগঞ্জে কে আছে। চলো ছবি খেয়াল করি, শোনো। এই যে দেখো এখানে খেয়াল করো, এই হচ্ছে আমাদের বডির পৌষ্টিক অঙ্গগুলা। আমাদের পৌষ্টিক অঙ্গ মানে কি? পাকস্থলী, প্লীহা, এর নিচে কি আছে? আমাদের অন্ত্র। ঠিক আছে, পেটের ভিতরে যে অর্গানগুলা, এই প্রত্যেকটা অর্গানের বেঁচে থাকার জন্য কি দরকার? অক্সিজেন। তাহলে প্রত্যেকটা অর্গানের দিন শেষে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। দেখো তুমি জানো আমাদের বডির নিচের অংশের কার্বন ডাইঅক্সাইড হার্টে আসে কোন নালীর মাধ্যমে? ইনফিরিয়র ভেনা কাভা, তাই না? আচ্ছা, এখন আসো তাহলে বডির নিচের দিকে যে অর্গানগুলো তারা কার্বন ডাইঅক্সাইড ঢালার জন্য কোথায় আসবে? ইনফিরিয়র ভেনা কাভায় আসবে। ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে সেই ঢাকা। সবাই কোথায় আসবে? ইনফিরিয়র ভেনা কাভা, ঢাকায় আসবে। কিন্তু বডির যে নিচের দিকে অর্গানগুলা এরা হচ্ছে সিলেট। বডির নিচের দিকের যে পৌষ্টিক অঙ্গগুলো তারা কি? সিলেট। তাদের কোথায় আসা লাগবে? ঢাকায়। কেন আসা লাগবে? কারণ তাদের কার্বন ডাইঅক্সাইড ঢালার জন্য তাদের ঢাকা ইনফিরিয়র ভেনা কাভা আসা লাগবে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওরা মাঝপথে হবিগঞ্জের বন্ধু যকৃতটা পেয়ে যায়। তাহলে হবিগঞ্জের বন্ধু কারে পেয়ে যায়? যকৃত। তাহলে মাঝপথে ওরা হবিগঞ্জের বন্ধু যকৃতটা পেয়ে যায়। ঠিক আছে, এখন ওরা বায়না ধরা শুরু করে, যকৃত বন্ধু তুমি যেহেতু একটা অর্গান, তোমার তো নিজস্ব কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কারণ যকৃত অর্গান, তার বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, তারও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে তুমি তো তোমার নিজস্ব কার্বন ডাইঅক্সাইড ঢালার জন্য কোথায় যাবা? ঢাকায়, মানে ইনফিরিয়র ভেনা কাভায় যাবা। তাহলে এটা আমরা কাজ করি, আমরা আর ঢাকা পর্যন্ত না যাই, আমাদের যে কার্বন ডাইঅক্সাইডগুলা, এই কার্বন ডাইঅক্সাইডগুলো আমি তোমারে দিই, আর তোমার কার্বন ডাইঅক্সাইড সহ তুমি এইগুলো সব নিয়ে ঢাকায় যেয়ে জমা দিয়ে আসো। তাহলে এই যে সব পৌষ্টিক অঙ্গগুলা যকৃতে এসে যে পোর্ট করলো, যকৃতের সাথে রিলেটেড শব্দ তোমরা জানো, হেপাটিক। যকৃতের সাথে রিলেটেড শব্দ কি? হেপাটিক। তাইলে এই পুরো পোর্টাল সিস্টেমটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। তাহলে এই পুরো প্রসেসটার নাম কি? হেপাটিক পোর্টাল সিস্টেম। চলো তাহলে এবার সহজে একটু বুঝাই ফেলি যে পোর্টাল সংবহনটা এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে আমরা একটু লিখে ফেলি, লিখো। তাহলে সিলেটা কে ছিল? সিলেটে ছিল পৌষ্টিক অঙ্গ। সিলেটে কে ছিল? পৌষ্টিক অঙ্গ। আশা করি সবাই তাহলে বুঝতে পারছো ঘটনাটা। তাহলে একটু লিখে দিলে ব্যাপারটা বুঝতে পারবা। পৌষ্টিক অঙ্গ, পৌষ্টিক অঙ্গ, তারা আলটিমেটলি কোথায় যাবে? ইনফিরিয়র ভেনা কাভায় যাবে। কোথায় যাবে? ঢাকা। ইনফিরিয়র ভেনা কাভায় যাবে, ঢাকায় যাবে। কিন্তু ওরা মাঝপথে হবিগঞ্জের বন্ধু কারে পেয়ে যায়? যকৃতে পেয়ে যায়। কারে পেয়ে যায়? যকৃত। তাহলে পৌষ্টিক অঙ্গ সমূহ যকৃতে এসে পোর্ট করে, পরে যকৃত থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যায়? ইনফিরিয়র ভেনা কাভায়। এখন দেখো, সিলেট থেকে হবিগঞ্জ একটা হাইওয়ে আছে, হবিগঞ্জ থেকে ঢাকার পথে একটা হাইওয়ে আছে, রাস্তার নাম তো থাকে। এখন দেখো, পৌষ্টিক অঙ্গ সমূহ থেকে যকৃতে যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এই নালীর নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। এখন তোমার কাছে মনে হতে পারে এত বড় নাম আমি কেমনে মুখস্থ করব? মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো, কথা হচ্ছে কি পৌষ্টিক অঙ্গ সমূহ তারা কোথায় যায় পোর্ট করতেছে? যকৃতে। আমরা জানি যকৃতের সাথে রিলেটেড শব্দ কি? হেপাটিক। যকৃতের সাথে রিলেটেড শব্দ কি? হেপাটিক। হৃৎপিণ্ডের সাথে রিলেটেড শব্দ কার্ডিয়া। এই শব্দগুলো শিখা মানেই বেসিক। একবার মেডিকেল অ্যাডমিশনে ভর্তি পরীক্ষায় খুলনার একটা মেয়ে ফার্স্ট হয়েছে, তো আমি কোচিংয়ে আসছি, আসার পর এক গার্জিয়ান আমার বলছে কি, স্যার ওই মেয়েটা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, কিন্তু ওর মারে বলছে, এলাকার মানুষরে বলছে ও সব মানে মোটামুটি দাগাইছে, আর বাকিগুলো সব আন্দাজে দাগাই দিয়ে আসছে, কিন্তু কেমনে জানি ফার্স্ট হয়ে গেছে বাংলাদেশে। এই দিক দিয়ে আমার ছেলেটা এ সারাদিন বই মুখস্থ করে, কিন্তু এ চান্স পায় না। তাই আমি বলছি কি, ওই যে আন্দাজে দাগাইছে না, ওই আন্দাজে দাগাইতে গেলে ওর যে বেসিকটা ছিল, ওই বেসিকটা হয়তো আপনার ছেলের এখনো হয় নাই। হ্যাঁ, মুখস্থ ঠিকই করছে, হয়তো পড়ছে অনেক, কিন্তু ওই যে যেটা বেসিক বলে একটা ব্যাপার আছে, আন্দাজ মানে আন্দাজ না। ওই যে ও কিন্তু বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ও কি করছে, ওর বেসিক স্ট্রং ছিল, ও মিলায় হয়তো ওর কমন পড়ে নাই ডিরেক্ট, বাট ওর বেসিক স্ট্রং ছিল। হয়তো এইটা জানতো যে হার্ট বা যকৃত, এটার সাথে রিলেটেড শব্দ হেপাটিক। এখন হঠাৎ পরীক্ষায় একটা নতুন জিনিস চলে আসছে যে যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম কি। এখন যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম, সব কৃমির নাম তো জীবনে মুখস্থ রাখা সম্ভব না। ধরলাম ও যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম মুখস্থ নাই, অপশানে কঠিন অনেক কিছু লেখা, হ্যাঁ, একটা উচ্চারণ করা যাচ্ছে না। লেখা আছে অপশানে, একটা অপশন অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, হ্যাঁ, আরেকটা অপশন আছে টক্সোপ্লাজমা গন্ডি, হ্যাঁ, আরেকটা অপশন আছে মনে করো ফ্যাসিওলা হেপাটিকা, আরও একটা শব্দ আছে মনে করো, এরকম কঠিন সব শব্দ, হ্যাঁ, উসেরেশিয়া ব্যানক্রপ্টি, এইসব শব্দ সব লেখা আছে, উচ্চারণ করা যাচ্ছে না। এখন ওখান থেকে ও আইডিয়া করলো, আচ্ছা যকৃতের সাথে রিলেটেড শব্দ হেপাটিক, যেহেতু এই চারটা অপশনের মধ্যে ফ্যাসিওলা হেপাটিকা এই শব্দটা মোটামুটি এটার সাথে মেলে, এই যে হেপাটিকের সাথে একটু মেলে, এটা দিয়ে দিই, বাকিগুলো যেহেতু এমনি তো আছে না, তো ওই যে যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, অ্যান্ড আলটিমেটলি কিন্তু ওর অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে কথা হচ্ছে এরে বলে বেসিক, ঠিক আছে, যে তোমার যকৃতের সাথে রিলেটেড শব্দ যে হেপাটিক, এইটা জানতে হবে। এইটা জানলেই অনেক চাপ কমে যাবে। এই জন্য পড়া হচ্ছে গুছায় পড়া বলে। আর যে জায়গা বা যেখানে তুমি মুখস্থ পড়ো, এই মুখস্থ পড়া বেশি দিন থাকে না। কত পড়বা? একটা বই 400-500 পেজ, তাই না? তাহলে গুছায় পড়তে হবে। তাহলে আসো, যকৃতের সাথে রিলেটেড শব্দ কি? হেপাটিক। যকৃতে যে তারা কি করতেছে? পোর্ট করতেছে, তাই নাম কি দিছি? পোর্টাল। পৌষ্টিক অঙ্গ যকৃতে কোন টাইপের রক্ত নিয়ে যাচ্ছে?
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোন টাইপের রক্ত নিয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কারা নিয়ে যায়? শিরা। তাহলে দেখছো আলটিমেটলি পুরো নামটা একটু মুখস্থ করালাম না। যকৃতে যাচ্ছে তাই হেপাটিক, পোর্ট করতেছে পোর্টাল। কোন টাইপের রক্ত নিয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কারা নিয়ে যায়? শিরা। তাই নাম দিছি হেপাটিক পোর্টাল শিরা। মুখস্থ করলাম না। এখন দেখো যকৃৎ, সে কি ইনফ্রাভেনাকাভায় গিয়ে আর পোর্ট করবে? করবে না। তাহলে যকৃতের যে নিজস্ব শিরার নাম তোমার শিখাইছে, যকৃতের সাথে রিলেটেড শব্দ হেপাটিক। তাহলে যকৃতের নিজস্ব শিরার নাম কি হবে? হেপাটিক শিরা। তাহলে যকৃতের নিজস্ব শিরার নাম কি? হেপাটিক শিরা। তাই এই নালীর নাম কি হবে? হেপাটিক শিরা। এই নালীর নাম হচ্ছে হেপাটিক শিরা। অ্যান্ড এই বলতে বলতে আমাদের এই পোর্টাল সংবহন পড়া শেষ। পোর্টাল সংবহন পড়া শেষ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের পোর্টাল সংবহনের ব্যাপার। অনেকেই পোর্টাল সংবহন বুঝাইতে বা বুঝতে পারে না, হ্যাঁ, ভাবে যে কি না কি কঠিন, বাট এটা একটা মজার ব্যাপার। একটা গল্প জানলে, হ্যাঁ, সিলেট হবিগঞ্জের ঢাকার এক গল্পের মাধ্যমে পড়া সব শেষ। এখন আসি, কথা হচ্ছে পোর্টাল সংবহন দুই টাইপের হয়। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল আর একটা হচ্ছে রেনাল পোর্টাল। মানুষের ক্ষেত্রে শুধু হেপাটিক পোর্টালই আছে, বুঝছো? রেনাল পোর্টাল মানুষে নাই। তো বলছে দেখো লেখা আছে রেনাল পোর্টাল সংবহন মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে অনুপস্থিত। তার মানে রেনাল পোর্টাল মানুষে থাকে না। মানুষে কোন পোর্টাল থাকে? হেপাটিক পোর্টাল। বুঝতে পারছো? তাহলে পোর্টাল সংবহন সবাই ভালো করে বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, একটু দেখি যে কারা অনেক মজা করে শিখতে পারছো পোর্টাল সংবহন। আমি একটু কমেন্টটা চেক করি। তান্না বলছে যে এই চ্যাপ্টারে কি পড়া লাগবে কি পড়া লাগবে না। আমি ক্লাসে যা পড়াচ্ছি তাই পড়া লাগবে, এবারে আর বাকি কিছু পড়া লাগবে না। আমি ক্লাসে যা যা বলতেছি আর যা যা দেখাচ্ছি এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এই জিনিসগুলো তুমি শুধু নোট করো, এই জিনিসগুলাই পড়ো। তোমার এই চ্যাপ্টারে এমন কোনো প্রশ্ন নেই যে তোমার আটকানো সম্ভব হবে। তুমি পৃথিবীর এই চ্যাপ্টার থেকে আসা সব প্রশ্ন সলভ করতে পারবা। ইভেন আমি তোমার নিজে সলভ করাই দেবো। এই চ্যাপ্টার শেষে তোমার দরকার হলে 300-400 MCQ একটা সমার করবো। বোর্ড পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন সব কঠিন কঠিন প্রশ্নগুলো দেবো, অ্যান্ড তোমরা সব পারবা। ঠিক আছে? ওকে। তাহলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিশাল জাফরিন ও বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতে পারছে। তোমরা বুঝতে পারলেই আমাদের ক্লাসে সার্থকতা, তোমরা মজা পাইলেই আমাদের সার্থকতা এবং আমাদের খুশি আর কি। যেহেতু আমরা পড়াচ্ছি এই রাতটা কষ্ট করে, সো তুমি যদি বুঝতে পারো, তুমি হ্যাপি থাকলেই এইটাই খুশি হওয়ার ব্যাপার আর কি। ঠিক আছে? অনন্যা বুঝতে পারছো, অর্পিতা বুঝতে পারছে, তৃষা, রনি, জিনা, দীপ, হৃদয় বলছে ওয়াটার ক্লিয়ার। ওকে, হৃদা পাল বলছে খুব ভালো বুঝতে পারছে। মুন্না বলছে অনেক ভালো বুঝছি স্যার, গুড, বুঝতে পারলেই ভালো। বিশালও বলছে, রিয়া, অহনা, ঝর্ণা, অভিষেক বলছে মারাত্মক ভাই, বুঝতে পারছে ভালো। প্রদীপ দেবনাথ, তোমরা অনেকেই ভালো বুঝতে পারতেছো, যেটা অনেক একটা পজিটিভ ব্যাপার এবং অ্যাপ্রিসিয়েট করার মতো। প্রদীপ বলছে স্যার আমি হবিগঞ্জের, খুব ভালো বুঝতে পারছো। যাক, হবিগঞ্জের হয়ে ওরা আরও ভালো বুঝতে পারতেছে। তানহা, তমা, নাদিয়া বলছে যে অনেক এনজয় করতেছে এবং এনজয় করতে করতেই ওর পড়া শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছে ভালো, গুড। উত্তম বলছে যে ক্লিয়ার। ঠিক আছে, তোমরা যারা 35 জন মতো এখনও ক্লাসে আসো, আশা করি তোমাদের উপকৃত হচ্ছ তোমরা। না হলে অবশ্যই ক্লাসে থাকতে না, বসে বসে ফেসবুক স্ক্রল করতে অন্যান্য বন্ধুদের মতো। তোমরা অবশ্যই অন্যান্য সবার থেকে এগিয়ে থাকবা, কারণ একটু একটু করে ভিন্ন ভিন্ন কাজ করতে করতে একদিন ভিন্ন কিছু হয়ে উঠবা আর কি। ঠিক আছে? একদিনে তো হঠাৎ পাল্টে যাওয়া যায় না, বাট ছোটো 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 ভিন্ন ভিন্ন কাজ করতে করতেই আমরা ভিন্ন কিছু হয়ে উঠতে পারি। সো তোমার চাহিদা যদি তুমি চাও যে তুমি ভিন্ন কিছু করবা জীবনে বা ভিন্ন রকমভাবে গড়ে উঠবা, তাহলে আজকে থেকে ছোট ছোট ভিন্ন ভিন্ন কাজ করা শুরু করতে হবে। বাকি যারা যা করতেছে, ফেসবুক স্ক্রলিং করতেছে, টিকটক করতেছে, এই করলাম সেই করলাম, একটু এইসব করে সময় নষ্ট করলে অবশ্যই তুমি ভিন্ন কিছু হইতে পারবা না, ওই দলের মানুষ হইতে হবে আর কি। ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল আমাদের ব্যাপার স্যাপার। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঘড়িতে 11:55 বেজে গিয়েছে। তোমরা আজকে কি আর ক্লাস করতে চাও কিনা, নাকি এখানেই শেষ করব? মোটামুটি আজকে আমরা যতটুকু পড়ছি এইটুক এনাফ। এইটুক যদি তোমরা গুছিয়ে পড়ো, পরবর্তী নেক্সট ক্লাস আমরা আরও বেশি এনজয় করতে পারবো। তো তোমরা চাও বলো যে আজকে ক্লাস আর টানবো কিনা, নাকি আজকে এ পর্যন্ত শেষ করব?
যেহেতু অনেক বেজে গিয়েছে, কিছু কিছু বলছো যে শেষ করে দিতে, আবার কেউ কেউ বলছো যে ক্লাস কন্টিনিউ করতে। সমস্যা নেই, আজকে যতটুকু হয়েছে এইটুকু তুমি ভালো করে পড়ো। এইটুকু ভালো করে পড়লে তোমার 2-3টা টপিক অন্তত ক্লিয়ার হয়ে গেল, তাই না? সামনের দিন এই চ্যাপ্টারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এবং আমরা সামনের দিন ক্লাসে হার্টের এই ব্যাপারগুলো দেখবো, যা যা আমরা পড়ছি সেই ব্যাপারগুলো দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে ছোট্ট একটা জিনিস একটু পড়িয়ে দিই, রক্তকণিকা, যেটা তোমরা পারো। 3 টাইপের রক্তকণিকা, জাস্ট নাম লিখবো, 3 টাইপ সম্পর্কে 2-3টা মিনিট কথা বলবো, আর আমাদের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন শুধু রক্তকণিকা পড়বো, আমরা আর কিছু মুখস্থ জিনিসে যাবো না, কোনো বড় কিছু পড়বো না। জাস্ট 3 টাইপের রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তোমরা যেটা জানো সেই ব্যাপারের মধ্যে আমরা ছোট্ট করে থাকবো, অ্যান্ড সেটার মাধ্যমে আজকে ক্লাস আমাদের শেষ হবে। তাহলে চলো আমরা 2-5 মিনিট একটু পড়ি। ওকে, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে রক্তকণিকা, এন্ড খুব সুন্দর করেই পড়বো, ঠিক আছে? রক্তকণিকা কি পড়বো? রক্তকণিকা, 3 টাইপের রক্তকণিকা নিয়ে আমরা জাস্ট 2-5টা মিনিট কথা বলবো, অ্যান্ড এই ক্লাসের শেষে জাস্ট 2-5 মিনিট পরে সুন্দর একটা জোকস থাকবে, ঠিক আছে? তাহলে রক্তকণিকা সবাই তাহলে একটু মন দিয়ে শুনি। তোমরা ছোটবেলা থেকে জানো রক্তকণিকা কয় রকম? রক্তকণিকা 3 ধরনের, তাই না? তাহলে একটু লিখে ফেলি, ছোটবেলার পড়াশুনো। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। এগুলা তোমাদের পড়ানোর কিছু নেই, তোমরা আমার চেয়ে খুব ভালো করে পারো। আচ্ছা, এখন আসি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা যেটা, এটার কালার হচ্ছে লাল। এটার কালার কি? লাল। তো এই লোহিত রক্তকণিকা লাল, এই জন্য এটাকে আমরা ইংলিশে সহজে বলতে পারি রেড ব্লাড সেল বা আরবিসি। কি বলতে পারি? আরবিসি, সহজে, ঠিক আছে? সংক্ষেপে। শ্বেত রক্তকণিকা এটাকে আমরা বলি ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে? আর যেটা অনুচক্রিকা, এটাকে আমরা বলি প্লাটিলেট। এটাকে কি বলি? প্লাটিলেট। ওকে, তাহলে আমরা 3 টাইপের রক্তকণিকার ছোট ছোট নাম শিখলাম, যেগুলো আমাদের ডেইলি ইউজ করতে সুবিধা হবে। আমরা তো হসপিটালে লোহিত রক্তকণিকা এসব বাংলা নাম বলবো না, তাই না? আমরা সহজে বলি আরবিসি বা ডাব্লিউবিসির কাউন্ট কত, প্লাটিলেট কাউন্ট কি কমছে না কমে নাই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন আসো এই লোহিত রক্তকণিকা, এটা একটা বায়োলজিক্যাল নাম আছে। লোহিত রক্তকণিকার বায়োলজিক্যাল নাম হচ্ছে এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার বায়োলজিক্যাল নাম কি? এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকার ভালো নাম হচ্ছে লিউকোসাইট। কি নাম? লিউকোসাইট। আর অনুচক্রিকার ভালো নাম হচ্ছে থ্রোম্বোসাইট। কি নাম? থ্রোম্বোসাইট। তোমরা অনেকেই যে কাজটা করো, কোনো কিছু বুঝো না বুঝো না, শুধু মুখস্থ করে ফেলো। লোহিত রক্তকণিকা মানে এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা মানে লিউকোসাইট, অনুচক্রিকা মানে থ্রোম্বোসাইট। কয়েকদিন পরে অবস্থা জানো কি হয়? কয়েকদিন পরে বলো কি লোহিত রক্তকণিকা আর এক নাম লিউকোসাইট। এই হচ্ছে তোমাদের অবস্থা হয়। তার মানে বুঝে পড়তে হবে। আসলে এবার একটু বুঝিয়ে বুঝিয়ে পড়াই। কথা হচ্ছে এই যে এরিথ্রো, এই এরিথ্রো শব্দের মানে হচ্ছে লাল। এরিথ্রো শব্দের মানে কি? লাল। এরিথ্রো শব্দ তুমি বায়োলজি বই কেন, তুমি যেখানে পাবা চোখ বন্ধ করে বুঝবা এরিথ্রো মানে লাল। শুধু যে জুওলজি বই তা না, বোটানিও বিভিন্ন জায়গায় এরিথ্রোসায়ানিন এইসব শব্দ লেখা আছে, সেখানে কিন্তু লালের একটা ব্যাপার আছে। তার মানে এরিথ্রো মানে লাল। আর সাইট, এই সাইট শব্দের মানে হচ্ছে সেল। লাল সেল সেটা কোনটা? আরবিসি। এখন আসো লিউকোসাইট। লিউকো শব্দ তুমি যেখানেই পাবা, লিউকো শব্দ যেখানেই পাবা বুঝে নিবা লিউকো মানে হচ্ছে বর্ণহীন। লিউকো মানে কি? বর্ণহীন। আর সাইট মানে তোমার কেবল শিখালাম, সাইট মানে কি? সেল। তো যেই সেলের কালার নেই সেটা কোনটা? ডাব্লিউবিসি। এখন আসো থ্রোম্বোসাইট। তুমি জানো অনুচক্রিকা তার কাজ হচ্ছে রক্ত ক্লট করা বা রক্ত জমাট বাঁধা। মেডিকেলে এই কোনো একটা রক্তনালীর ভিতরে কোনো কিছু জমে গেলে সেটাকে আমরা বলি থ্রোম্বাস। কি বলি? থ্রোম্বাস। তার মানে থ্রোম্বো শব্দ মানে কিন্তু জমাট বাঁধা। থ্রোম্বো শব্দের মানে কি? জমাট বাঁধা বোঝায়, জমাট বাঁধা টাইপের কিছু বোঝাচ্ছে। আর সাইট মানে শিখেই আসছি, সাইট মানে কি? সেল। তাহলে যেই সেল রক্ত জমাট বাঁধায় তার নাম কি হবে? থ্রোম্বোসাইট। তাহলে আমরা মুখস্থ না করেই এরিথ্রোসাইট, লিউকোসাইট এবং থ্রোম্বোসাইট শব্দগুলা সুন্দর করে বুঝে ফেললাম। এরিথ্রো মানে লাল,
লিউকো মানে বর্ণহীন আর থ্রোম্বো মানে জমাট বাঁধা, এই জন্য এইট্রোসাইটের আমরা বলতেছি এটা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বর্ণহীন, শ্বেত রক্তকণিকা, থ্রোম্বোসাইট, থ্রোম্বো মানে জমাট বাঁধানো, তার মানে এটা হচ্ছে অনুচক্রিকা, কারণ অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়। এখন আমরা একটু প্রত্যেকটার কাজ নিয়ে ছোট ছোট করে একটু শিখে ফেলবো। প্রত্যেকটার কাজ জাস্ট এক কথা শিখে ফেলবো, বেশি বড় করে আমরা শিখবো না। লোহিত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে লোহিত রক্তকণিকার কালার কেন লাল, কারণ লোহিত রক্তকণিকা লাল হওয়ার পিছনে কারণ হচ্ছে এর মধ্যে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের কারণেই কিন্তু লোহিত রক্তকণিকার কালারটা লাল হয়েছে। এখন কথা হচ্ছে এই হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের মেইন কাজই হচ্ছে এই হিমোগ্লোবিন এরা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা হচ্ছে এই হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার কাজ। তাহলে আমরা শিখে ফেললাম যে কালার লাল কেন লাল, হিমোগ্লোবিনের কারণে। আর হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। ঠিক আছে, লোহিত রক্তকণিকা নিয়ে আমরা বেশি কথাবার্তা বলতে চাচ্ছি না, অনুচক্রিকা নিয়ে চলে আসি। অনুচক্রিকার কাজ তো তুমি শিখেই গেছো, কি করে? রক্ত জমাট বাঁধায়। আমরা এখন কথা বলবো শ্বেত রক্তকণিকা নিয়ে। কি নিয়ে কথা বলবো? শ্বেত রক্তকণিকা। আমাদের যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, বুঝছো? শ্বেত রক্তকণিকাকে কয়টা ভাগে ভাগ করি? দুইটা ভাগ। অন্য কোনো রক্তকণিকার কোনো ভাগ নেই, শুধু শ্বেত রক্তকণিকার দুইটা ভাগ আছে। কিসের উপর ভিত্তি করে ভাগ করি জানো? এগুলো কি দানা নাকি দানা নেই, দানাদার নাকি অদানাদার। তাহলে শ্বেত রক্তকণিকা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। তাহলে আমরা একটু লিখে ফেলি, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। এখন কথা হচ্ছে দানাদার অদানাদার এগুলো তো আমি তোমাদের খুব সহজ ভাষায় বললাম, বইতে তো আর এইসব লেখা নেই। দানাদার এইটাকে বলা হচ্ছে গ্রানুলোসাইট। দানাদার এটাকে আমরা কি বলতেছি? গ্রানুলোসাইট। আর অদানাদার যেটা এটাকে বলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এটাকে কি বলা হচ্ছে? অ্যাগ্রানুলোসাইট। এখন কথা হচ্ছে এই শব্দ কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। এই যে দেখো যে গ্রানুলো মানে হচ্ছে দানাদার, আর সাইট মানে তো সেল, তুমি জানো। এখন একটা সুন্দর জিনিস শিখে রাখো, আজকে সারা জীবন কাজে লাগবে। কোনো একটা পূর্ণাঙ্গ শব্দের আগে যদি থাকে, কি থাকে? থাকা মানে নো বোঝায়। কি বোঝায়? না, না বা নো। তার মানে কি? গ্রানুলোসাইট মানে কি শিখলা? দানাদার। আর গ্রানুলোসাইটের আগে যখন আমরা লাগাই দিছি গ্রানুলোসাইট, তখন নাম হয়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলতেছি? অদানাদার। মানে হচ্ছে না। তোমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে সিলোম পড়ে আসছো, জানো অ্যাসিলোমেট মানে সিলোম নেই, অ্যামাইটোসিস মানে মাইটোসিস হচ্ছে না। তার মানে বায়োলজি বই জায়গায় জায়গায় কিন্তু তুমি এই শব্দটা পাবা, তার মানে হচ্ছে না বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? না। অ্যামাইটোসিস, অ্যাসিলোমেট, অ্যাগ্রানুলোসাইট। এখন আসো, এই গ্রানুলোসাইট তিনটা কোষ দ্বারা গঠিত। কয়টা কোষ দ্বারা গঠিত? তিনটা। তো গ্রানুলোসাইটের মধ্যে কয়টা কোষ আছে? তিনটা। একটা হচ্ছে ইউসিনোফিল, আর একটা হচ্ছে বেজোফিল, আর একটা হচ্ছে নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইট দুইটা কোষ দ্বারা গঠিত, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তাইলে দেখো আমি বললাম গ্রানুলোসাইট কয়টা কোষ দ্বারা গঠিত? তিনটা, ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল। অ্যাগ্রানুলোসাইট কয়টা কোষ দ্বারা গঠিত? দুইটা, মনোসাইট আর লিম্ফোসাইট। এই যে জায়গাটা দেখাচ্ছি না, যে গ্রানুলোসাইট তিনটা কোষ এবং অ্যাগ্রানুলোসাইট দুইটা, এই জায়গা থেকে প্রত্যেক বছর একটা করে বোর্ড পরীক্ষার মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আসে, নিচের কোনটি গ্রানুলোসাইট নয়, অথবা নিচের কোনটি অ্যাগ্রানুলোসাইট। এখন মেডিকেল অ্যাডমিশনের দিন তো তোমার বহুত পড়া, বায়োলজির দুইটা, ফিজিক্সের দুইটা, কেমিস্ট্রির দুইটা, এদিক দিয়ে জিকে, ইংলিশ, মানে দুনিয়া যত পড়া সব পড়া মাথায়। এখন ওই দিন রাত্রে তো যারা ঠাডা মুখস্থ করে যাওয়ার পাবলিক, তারা তো এই গুলাই ফেলে। হ্যাঁ, গ্রানুলোসাইট কোন তিনটা, তখন গ্রানুলোসাইট ভাবে মনে এই দুইটা মনে হয় গ্রানুলোসাইট, আবার অ্যাগ্রানুলোসাইট ভাবে উল্টায় পাল্টায় ফেলে কোনটা গ্রানুলোসাইট কোনটা অ্যাগ্রানুলোসাইট। তার জন্য সহজ একটা নিনজা টেকনিক তোমাদের শিখাই। তোমাদের মধ্যে কিছু কিছু পোলাপান আছে, বুঝতে পারছো, যারা কি করে কলেজে যখন প্রথমবারের মতো ওঠে, প্রথমবারের মতো উঠার পরে ওদের মনে
অনেক বেশি ফিলিংস থাকে, ওদের মনে অনেক বেশি কি থাকে, ফিলিংস থাকে। তো কিছু কিছু পোলাপান আছে ওদের মনে অনেক বেশি ফিলিংস অনেক বেশি থাকে। তো যাদের মনে ফিলিংস অনেক বেশি থাকে ওদের মন কিছুদিনের মধ্যে দানা বাঁধতে শুরু করে। কিসের দানা জানো? সেটা হচ্ছে প্রেমের দানা বাঁধতে শুরু করে। কিসের দানা বাঁধতে শুরু করে? প্রেমের দানা বাঁধতে শুরু করে। তার মানে একটা জিনিস বুঝলা, যাদের মনে ফিলিংস অনেক বেশি তাদের মনে প্রেমের দানা বাঁধতে শুরু করে, মানে তারাই হচ্ছে দানাদার। তার মানে ফিলিংস যার আছে সেই হচ্ছে দানাদার। তাইলে এখন দেখো এই যে প্রত্যেকটা শেষে ফিলিংস আছে, এই দেখো ইউসিনো ফিলিংসের ফিল, বেজো ফিল, নিউট্রো ফিল, দেখছো? তাহলে যাদের ফিলিংস আছে তাদের কি হইছে, প্রেমের দানা বাঁধছে। তাহলে দানাদার বা গ্রানুলোসাইট কেমনে বুঝবা? প্রত্যেকটা শেষে কি আছে, ফিল আছে, ইউসিনো ফিল, বেজো ফিল, নিউট্রো ফিল গেল। কিন্তু কিন্তু কিছু পোলাপান তো থাকবেই, তাই না, যাদের মন ইটের মতো শক্ত। কিসের মতো শক্ত? ইটের মতো শক্ত। তো কথা হচ্ছে কি যে এখন দেখো যাদের মন ইটের মতো শক্ত ওদের কি প্রেমের দানা বাঁধবে না? তাহলে ওরা হচ্ছে অদানাদার। তাইলে অদানাদার যারা, ওদের মন ইটের মতো শক্ত, তাই ওদের সবার শেষে ইট থাকবে। দেখো মনোসা ইট, লিম্ফোসা ইট, ঠিক আছে? তাহলে তুমি সহজে মনে রাখবা, যদি বলে নিচের কোনটি গ্রানুলোসাইট নয়, তুমি জাস্ট মনে রাখবা কোনটা শেষে ফিল নাই, ওটাই অ্যান্সার। যদি বলে নিচের কোনটা এক গ্রানুলোসাইট, তুমি খুঁজে বের করবে এক গ্রানুলোসাইট মানে কি, ইট, তাহলে মনোসাইট অথবা লিম্ফোসাইট যেটা থাকবে সেটাই অ্যান্সার। তাহলে এই হচ্ছে তোমার গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট মনে রাখার একটা মজার একটা কাহিনী, ঠিক আছে? তাহলে সবাই গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট বুঝছো কিনা জানো। এবং আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। কেমন লাগলো তোমাদের এই পুরো ব্যাপারটা, আজকের এই ক্লাসটা সবাই একটু জানিয়ে ফেলো, অ্যান্ড এর মাধ্যমেই আমরা হচ্ছে আজকের ক্লাস শেষ করবো আর কি। এবং সবাই টপিকটা কেমন এনজয় করছো সবাই জানিয়ে ফেলো। সিনথিয়া দেখতে পাচ্ছি, ও বলছে যে ট্রিকটা জাস্ট ওয়াও। আচ্ছা, এরকম ওয়াও ট্রিক্স আরও অনেক থাকবে, সমস্যা নেই। আশরাফ বলছে ওর অনেক ভালো লাগছে, বিশাল বলছে যে খুব ভালো লাগছে, রনি বলছে যে বুঝছে অনেক ভালো, অর্পিতা জানাইছে যে ক্লিয়ার, অনন্যা বলছে যে সেই মজা, বিশাল বলছে যে অনেক মজা পাইছি ক্লাসে। যাক, তোমরা রুদ্রশ্রী জানাইছে যে অনেক ভালো লাগছে স্যার, নীলিমা জানাইছে খুব ভালো লাগছে, প্রদীপ বলছে যে বুঝছে ক্লাস ভালোই, অভিষেক বলছে অ্যাগ্রানুলোসাইট আবার বলেন। অ্যাগ্রানুলোসাইট তারাই যাদের মনে কোনো ফিলিংস নাই, ওদের মন ইটের মতো শক্ত, তাই অ্যাগ্রানুলোসাইটে সবগুলো শেষে ইট আছে, মনোসাইট, লিম্ফোসা, ইট। অ্যাগ্রানুলোসাইট মানে কি, অদানাদার, তাই ওদের কখনো প্রেমের দানা বাঁধে না। ওরা, অভিষেক তুমি যেরকম সিঙ্গেল ওরাও সেরকম সিঙ্গেল, অদানাদার, ঠিক আছে? আচ্ছা, তানহা বলছে বুঝতে পারছে ভালো, বিশাল বলছে সেই ছিল ক্লাসটা, বাঁধন বলছে জোক শোনাবেন না, এই এত ক্লাসের এই টপিকের পরেও আবার জোক শুনতে চায়, জোকস তো অলরেডি হয়ে গেছে, তুই কোন দুনিয়া ছিলি রে। রিদা বলছে যে খুব এনজয় করছি, সেই মজা লাগছে ক্লাসটা। প্রিয়া বলছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসাধারণ ছিল ক্লাস। ওকে, ঠিক আছে। ঝর্ণা বলছে এক কথায় অসাধারণ। ঠিক আছে, তাহলে দেখা হবে সামনের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ঠিক আছে।